নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো যেটা আজকে আমি বলতে চলেছি, যেটা মানে যার সঙ্গে ঘটেছে আর যে এটা ঘটিয়েছে, এনারা দুজন ছাড়া ভালো করে আর কেউই বলতে পারবে না এই ব্যাপারটা। কেন, যে ঘটিয়েছে সে ভালো মতন জানে সে কী ঘটিয়েছে, কী করেছে অন্যায়, আর যার সঙ্গে হয়েছে সেও ভালো মতন জানে যে তার সঙ্গে কী হয়েছে। তো আবার একবার লাইফে এলাম অনেক দিন পরে। অত ঘন ঘন তো লাইফে আসতে পারি না, কেন আমি তো ইউটিউব লাইভ করি না। আমাকে অনেকে বলছে আমি নাকি ইউটিউব লাইভ থেকে পয়সা রোজগার করছি, লোককে খোরাক বানাচ্ছি। তো তাহলে তো আমি ডেইলি একটা নাচানাচি করে ভিডিও দিতাম, একটা রান্নার ভিডিও দিতাম, একটা বৃষ্টিতে ভিজছি ভিডিও দিতাম, তারপরে এই ঘরে ঝাঁট দিচ্ছি, ঘর পরিষ্কার করছি, ডাস্টিং করছি সেটার একটা ভিডিও দিতাম, ঘরে পুজো করছি সেটার একটা ভিডিও দিতাম। তো এইগুলো দিয়ে তো আমি অনেক ভিউজ পেয়ে আমি তো ইউটিউব থেকে পয়সা রোজগার করতে পারতাম, কিন্তু আমার তো উদ্দেশ্য ওটা নয় যে আমার ঘরে কি করছি না করছি এগুলো ইউটিউবের ছেড়ে ওইখান দিয়ে পয়সা রোজগার করবো। আমার উদ্দেশ্য একটাই, সত্যকে তুলে ধরা, আর আমি যে ফ্রডিংটা হয়েছি আর যে করেছে তার সম্বন্ধে বলা, এটাই আমার উদ্দেশ্য, আর সত্যটাকে সামনে আনা সকলে। তো যাই হোক, আপনারা একটু মন দিয়ে শুনবেন, আর আপনারা বলবেন যে আমি ভুল না আমি ঠিক। হ্যাঁ, কেন নিজের ভুলটা তো অনেক সময় নিজে দেখতে পাই না আমরা, তো ভুলটা ধরিয়ে দিলে ভালো হয়। আপনারা কমেন্ট করে লিখবেন আমাকে। হুম। তো যাকে বাবলি মুখার্জির কথা আমি বলছি, যেটা যেই উদ্দেশ্যে আমি শুরু থেকে ভিডিওটা করছি যাকে নিয়ে, তারই কথা আবার বলছি আপনাদেরকে। তো বাবলি মুখার্জি সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবিকা। ওনার অনেক আমি ইউটিউব এর আগে দু চারটে দেখেছি যে উনি বাড়ি বাড়ি গিয়ে সমস্যা মেটাচ্ছেন, গ্রামগঞ্জে গিয়ে সমস্যা মেটাচ্ছেন, গয়না রিকভারি করে দিচ্ছেন, তারপরে ফ্যামিলি জোড়া লাগাচ্ছে। হ্যাঁ, কারুর বউ চলে যাচ্ছে তাকে খুঁজে নিয়ে আসছে, কারুর বর চলে যাচ্ছে তাকে খুঁজে নিয়ে আসছে। তো এই সবগুলো দেখে ওনার প্রতি আমার ভীষণ একটা ভালোবাসা জাগলো। ওনার প্রতি আমার একটা মানে খুব আমি প্রাউড ফিল করলাম যে একটা মহিলা হয়ে একটা ভালো কাজ করছে। যেটা অনেকে পারে না, অনেকে বাড়ি থেকে বেরোতে চায় না, দূর কার ফ্যামিলিতে কি হচ্ছে, কে কী করছে, কার বউ কোথায় যাচ্ছে, কার বর কোথায় যাচ্ছে, আমাদের কি দরকার, তাদেরটা তারাই বুঝুক। তো আমরা এটাই ভাবি, অনেকেই এটা ভাবে, কিন্তু উনি এগিয়ে এসে যে কাজটা করছিলেন সেটা আমরা দেখে দেখে মানে ওনার প্রতি আমার একটা ভালোবাসা জেগেছিল। তো এটা আমি 2024-এর কথা আপনাকে বলছি। তো ওনার ইউটিউব দেখে আমি ওনাকে একদিন খোঁজ করতে আমি ওনার অফিসে যাই। তো আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর সঙ্গে কিছু আমার গণ্ডগোল চলছিল। মানে আমার স্বামী বাড়িতে আমাকে থাকতে দিচ্ছিল না, আমাকে বাইরে বার করে দিচ্ছিল, প্রত্যেকটা মুহূর্তে মেন্টাল টর্চার করছিল, প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফিজিক্যাল টর্চার করছিল। হ্যাঁ, তারপরে ও একটু অন্যরকম, মানে উনি যে বিয়ে করেছেন, কী জন্যে বিয়ে করেছেন আজও আমি বুঝতে পারি না। উনি বউ চাইননি, উনি একটা চেয়েছিলেন কাজের লোক, মানে আমি ওনার সেবা করব, ওনাকে দেখাশোনা করব, ওনাকে টাইম টু টাইম খেতে দেবো, ওনার পা টিপে দেবো, ওনার গা টিপে দেবো, ওনাকে স্নান করিয়ে দেবো, উনি অসুস্থ হলে ওনার পটি তুলে ফেলে দেবো। তো উনি একটা মানে কাজের লোক যেটাকে বলে, মানে আয়া টাইপে উনি আয়া চেয়েছিলেন। উনি ওয়াইফ মানে বউ চাইনি। বউ চাইলে তো বউর প্রতি একটা ভালোবাসা থাকবে মানুষের, তো উনি বউ চাইনি, যাকে উনি আয়া চেয়েছিলেন। তা আমি ওনাকে, আমার স্বামীকে এটাই বলেছি যে তুমি যদি বউই চাইনি, যদি তুমি কাজের লোকই চেয়েছিলে, তাহলে তোমার কলকাতার মেয়েকে তো বিয়ে করার কোনো দরকার হয়নি, দরকার ছিল না। তো তুমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারতে। তুমি যেহেতু গ্রামে থাকো, তুমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে এসে ভোর 4টের সময় উঠতো, কোমরে কাপড় গুঁজে, তোমার ঝাঁটা বিশাল একটা ঝাঁটা নিয়ে, সেই তোমার 3 বিঘা জায়গা তোমার ঝাঁটা মারতো, বাসন মাজতো, ঘর মুছতো,
কাপড় কাচতো, তোমায় 8 রকম 10 রকম আইটেম রান্না করে তোমায় খাওয়াতো। হ্যাঁ, তো দেশের মেয়ে, দেশের গ্রামের মেয়েরা ওরা একটু হার্ডওয়ার্কিং, ওরা একটু কাজকর্ম বেশি করতে পারে। হ্যাঁ, ওদের করে করে অভ্যেস আছে। তো আমরা তো কলকাতার মেয়ে, আর আমরা সেরকম ফ্যামিলি থেকে বিলং করি না। তো আমাদের শুরু থেকে কাজের লোক, রান্নার লোক সব কিছুই ছিল। তা আমরা আমাদেরকে এগুলো বললে আমরা করতে পারবো না। আমরা কি করতে পারবো? খুব জোরে একটু ঘর সাজাতে পারবো, একটু বেডশিট চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, রান্না করে কাজের লোক দিয়ে গেছে, সেই খাবারটা স্বামীর মুখের করে এগিয়ে দিতে পারবো। একটু দুধ গরম করে দিলাম, একটু চা করে দিলাম, একটু ঠাকুরের পুজো করলাম, একটু ঘর গুছালাম, এইগুলো টুকটাক কাজ আমরা করতে পারবো। হ্যাঁ, কেন আমরা তো কোনো যেহেতু আমি তো কোনো সার্ভিসিং করি না, মানে কোনো সার্ভিস করি না, কোনো আমি জব, মানে বাইরে কোনো জব করি না, কোনো বাইরে আমার কোনো কাজ নেই, তো বাড়ির ভেতরে এইটুকু কাজ তো আমরা করতেই পারি, আর করে এসেছি এতদিন ধরে, আর জানি এগুলো কীভাবে করতে হয়, কীভাবে পুজো করতে হয়, কীভাবে ভালোভাবে ঘর রাখতে হয়। 5টা লোক এসে ঘরের মধ্যে বলবে, বাহ, আপনার বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তো এইগুলো পারি, যেগুলো পারি সেগুলো বলতে পারবো, যেগুলো পারি সেগুলো বলতে পারবো না, আর সেগুলো করতেও পারবো না। তো আমার স্বামীকে বারবার আমি এই কথাই বলেছিলাম যে তুমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারতে, যেরকম তুমি গ্রামের, তুমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারতে। হয়তো তুমি চাকরিটা হয়তো কলকাতায় তুমি করেছো, যেহেতু তোমার গভর্নমেন্ট সার্ভিস জব, তো তুমি এই ধরনের মেয়েকে বিয়ে করলে, যেহেতু তুমি খেতে পছন্দ করো, তুমি কোমরে কাপড় গুঁজে কাজ পছন্দ করো, যে সব কিছু সে নিজে হাতে করবে, তো তুমি এরকম করতে পারতো। আমাকে যখন বিয়ে করেছিল আমাকে তো বলেছিলে গাছে জল দিতে পারবে তো, আমার ফুল গাছে জল দিতে পারবে তো। আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ, এইটুকু আমি করতে পারবো, ফুল গাছে জল দেওয়া, ডাস্টিং করা, ঘর পরিষ্কার করা, বিছনা চাদর বিছানো, ঠাকুর পুজো করা, বরকে মুখের গোড়ায় খাবার এগিয়ে দেওয়া, চা করে দেওয়া, এইগুলো আমার ট্যালেন্ট আছে। তো বলেছিল ঠিক আছে, এইটুকু হলেই হবে। তো সেই হিসেবে আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেছিল। বিয়ে করার পরে ওনার মতিগতি, মানে প্রথমে সবই হ্যাঁ হ্যাঁ করেছিল, তারপরে বিয়ে হওয়ার পরে সবই ওনার কাছে না হয়ে গেল, যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, বউকে নিজে রান্না করে খাওয়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো যেগুলো আমি পারি না, সেগুলো আমার যেগুলো উইক পয়েন্ট, সেগুলো আমি আমার হাজব্যান্ডকে শুরু থেকেই বলেছিলাম। উনি শুরুতেই মেনে নিয়েছিলেন, বিয়ের পরে উনি মানেননি। সেই নিয়ে আমাকে অশান্তি করতেন, সে নিয়ে মেন্টাল টর্চার করতেন, সে নিয়ে ফিজিক্যাল টর্চার করতেন, আমাকে বাড়ি থেকে বার করে দিতেন, ঘরে ঢুকতে দিতেন না। তো সেই জন্যেই আমি মানে ভাবছিলাম আমি কোথায় যাব। আমার বাসস্থান থেকে আমার স্বামীর বাসস্থান অনেকটাই দূরে, আমার স্বামীর বাসস্থান থেকে আমার বাসস্থান অনেকটাই দূরে। আমার স্বামী থাকে কৃষ্ণনগরে, আমি থাকি কলকাতায়, তাহলে অনেকটাই তো দূরে হয়ে গেল না, 3-4 ঘন্টার মানে ডিস্টেন্স হয়ে গেল যাওয়া আসার। তো আমি ভাবলাম যে আমি কোথায় যাব, কি করব। তো যাকে বাবলি মুখার্জি তো আমি এত দেখছি, উনি তো গিয়ে সংসার জোড়া লাগাচ্ছে, বোঝাচ্ছে। হ্যাঁ, আর গ্রামে গ্রামে গিয়ে অনেক মানে করছেন উনি, তো ওনার কাছেই যাই। তো আমি সেপ্টেম্বর মাসে 24 তারিখে ওনার কাছে আমি গেছিলাম। ওনার যেরকম খাতায় ডেটটা লেখা আছে, আমারও খাতায় ডেটটা লেখা আছে, উনিও ডেটটা দেখে নিক ভালো করে, আর আমার তো দেখাই আছে। তো আমি সেপ্টেম্বর মাসে 24 তারিখে ওনার কাছে গেছিলাম। যাওয়ার পরে ওনাকে আমি সব সমস্যা বলেছি। তো ওনাকে সব সমস্যা বলার পরে উনি তখন বললেন যে ঠিক আছে, আপনি এখন কি চাইছেন। তাই আমি বললাম ম্যাডাম আমি তো কিছু বুঝতে পারছি না, আমি এখন কি চাইছি, দেখুন এগুলো এগুলো আমার সঙ্গে হচ্ছে, তাহলে আপনি কি বলছেন। তো বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ওখানেই থাকবেন, ওখানেই সংসার করবেন, এই সমস্যাটা কোনো সমস্যাই না, আমি গিয়ে মিটিয়ে দেবো এই সমস্যাটা। আপনার স্বামীর বাড়ি কোথায়। আমি বললাম এই তো সামান্য এই আপনার অফিস থেকে কিছুটা দূরে, মানে 20 টাকা টোটো ভাড়া লাগে, রোড স্টেশন। তো উনি বলেছিলেন ঠিক আছে, তো আপনি এখন যান, আপনার কাছে কি কাগজপত্র আছে না আছে আপনি নিয়ে আসবেন, আমি ওটা দেখব। আর যেদিন গিয়েছিলাম সেদিনও আমি কিছু কাগজপত্র নিয়ে গেছিলাম কোর্টের। তো যেহেতু আমার স্বামীর সঙ্গে আমার চলছিল 490 চলছিল, আর তোমার চলছিল মেনটেনেন্স মামলা চলছিল। তখন মেনটেনেন্স মামলা না, মেনটেনেন্স মামলা আমার চলছিল না তখন, 490টা চলছিল, আর মেনটেনেন্স মামলাটা তখন চলছিল না। যাকে আমি ওনার সঙ্গে কথা টথা বলে আমি বাড়িতে আসলাম। তো এসে আমার সবারই দেখুন একটা দুর্গা পুজো একটা বড় আনন্দ সবাই করে আমাদের কলকাতায়। দেখুন আমার মনে আনন্দ নেই বলে কারোর মনে আনন্দ নেই, সেটা তো আর হতে পারে না। তো দুর্গা পুজোটা গেল, দুর্গা পুজোটা যাওয়ার পরে
ঠিক দুর্গাপুজো দুদিন পরে হয় কোজাগরি লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর ঠিক একদিন পরে আমার 4 পায়ের একটা মেয়ে ছিল, তার 9 বছর বয়স। সে হঠাৎ করে চলে গেল অসুস্থ হয়ে। তো অসুস্থ হয়ে চলে যাওয়ার পরে আমি মানে অনেকটাই ভেঙে পড়লাম। উনি বলেছিলেন আমাকে, ঠিক আছে আপনি পরে আবার আসুন একবার। তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি আসবো। তো আমি কলকাতার বাড়িতে তারপরে এলাম। আমি কলকাতার বাড়িতেও থাকতাম, আমি কৃষ্ণনগর বাড়িতেও থাকতাম। দেখুন কলকাতায় তো আমাকে থাকতেই হবে, আসতেই হবে। এখানে আমার নিজের ফ্ল্যাট আছে, আছে, বন্ধ থাকলে কীভাবে হবে? তো এখানটাও মেনটেন করা দরকার আছে। আমার স্বামীর না আসলেও চলবে, কিন্তু আমার তো না আসলে চলবে না, না? তো আমাকে আসতে হতো সেখানে। তো এসে দেখলাম যে 4 পায়ের মেয়েটাকে নিয়ে আমি এখানেও আসতাম, ওখানেও যেতাম। তারপর আমার 4 পায়ের মেয়েটা মারা গেল হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল যখন, তখন আমি আর মেনে নিতে পারলাম না। মানে যারা পোষ্য রেখেছেন, এদেরকে যারা ভালোবেসেছেন মন থেকে, আমরা কতটা এদেরকে ভালোবেসেছি আমরা নিজে জানি না, কিন্তু এরা যে আমাদেরকে কতটা ভালোবেসেছে যে আজকে আমরা আজ অবধি আমি তাকে ভুলতে পারি না। আমার মা মারা গেছে, আমি ভুলে গেছি। কেন আমার মা অসুস্থ ছিল দীর্ঘদিন, ইঞ্জেকশন, ব্লাড টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট, 70 বছরের ওপরে বয়স, এইটা টেস্ট করতে হবে, ওইটা টেস্ট করতে হবে, সারাদিনে এত রকম ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, মানে খুবই কষ্টদায়ক। তো এত কষ্ট থেকে সেই মানুষটা চলে যাওয়া ঠিক আছে, আমরা মেনে নিয়েছি। কেন আমরা বড় বড় হয়ে গেছি, আমরা তো ছোটো বাচ্চা না যে মা চলে গেলে আমাদের কে খাওয়াবে, কে দেখবে। তো আমাদের বিয়ে থা হয়ে গেছে, আমরা সবাই বড় হয়ে গেছি। তো একটা মানুষের আশা আছে, যেমনি যাওয়াও আছে। তো আমার মা চলে গেছিলেন যখন কষ্ট পেয়েছিলাম, কিন্তু এতটা কষ্ট পাইনি যতটা আমার 4 পায়ের মেয়েটা যাওয়ার পরে আমি কষ্ট পেয়েছিলাম। তো যাক, এই জন্য আমি 2 মাস বাড়ি থেকে বেরোতে পারিনি। খাওয়া দাওয়া মানে যার বাড়িতে এটা হয়েছে তার থেকে ভালো কেউ কিছু জানবে না। আর সে হয়তো আমার কষ্টটা বুঝতেও পারবে যে এই কষ্টটা যে কী কষ্ট হয়, যে একটা বাচ্চাকে, অবলা প্রাণীকে একটা হয় হারালাম। মানুষ তো স্বার্থপর, মানুষ তো স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, কিন্তু ওদের ভালোবাসাটা নিঃস্বার্থে। তো সেই জন্যে আমার মনটা খুব ভেঙে গেছিলো। আমি 2 মাস বাড়ি থেকে বেরোতে পারিনি। অক্টোবরে পুজো ছিল, নভেম্বর ডিসেম্বর আমার বাড়ি থেকে আমি বেরোতে পারিনি। আমি জানুয়ারি মাসে আবার আমি 7 তারিখে ওনার কাছে গেছিলাম। ওনার কাছে যখন গেলাম তখন উনি বললেন যে আপনি এত দেরি করে এলেন ম্যাডাম, আপনি তো এসেছিলেন সেই সেপ্টেম্বর, বললেন আমি আসছি কদিন পরে, আপনি আবার এত দেরি। আমি তখন বললাম ম্যাডাম এরকম এরকম দেখুন একটা দুর্গা পুজো, আমার আনন্দ নেই, সবার আনন্দ আছে। তারপর আপনাদের কৃষ্ণনগরে একটা জগদ্ধাত্রী পুজো, সেইখানে দেখুন আপনাদের এত বড় একটা পুজো, আমাদের দুর্গা পুজোর মতনই জগদ্ধাত্রী পুজো। তো এখানেও সবার একটা আনন্দ আছে। আমি চাই না আনন্দের দিনে গিয়ে কোনো রকম কোনো অশান্তি ঝগড়ার মধ্যে মানে আমরা করি। সেই জন্য আমি ওই পুজোটা ছেড়ে দিলাম। তারপর কালী পুজো, তারপর আমার বাচ্চাটা মারা গেল। সেই জন্য আমার তো কালী পুজো গেল, পরপর তো পুজো থাকে। তো আমি এই জানুয়ারি মাসে 7 তারিখে আপনার কাছে এসেছি। তখন উনি বললেন ঠিক আছে। তো উনি বললেন যে বলুন কী করতে চাইছেন। আমি বললাম আপনি বলুন যে আমি কি করব। দেখুন ম্যাডাম আমার তো এই গয়নাগুলো আছে, আমার চেন আছে 2খানা, তারপরে আমার বোতাম আছে, আমার আংটি আছে, আমার নেকলেস আছে, আমার সব কিছু আছে ওনার কাছে। তো উনি এগুলো আটকে রেখে দিচ্ছেন না। মিনিমাম 10-12 লক্ষ টাকার আমার গয়না ওনার কাছে পড়ে আছে, উনি দিচ্ছেন না। উনি বলছেন যেদিন ডিভোর্স দেবে সেদিন দেবো। দেখুন ডিভোর্সের সঙ্গে স্ত্রীধনের কি, স্ত্রীধন কি মানে কী সম্পর্ক? ডিভোর্সের সময় তুমি ডিভোর্স দেবে, আর যেটা আমার স্ত্রীধন সেটা আমার কাছে থাকবে। তোমার পয়সা তোমার, আমার পয়সা আমার, ঠিক আছে? তো ডিভোর্স তুমি কবে, তো আমি তো দেবো না, তুমি দিলে দাও ডিভোর্স। তো তুমি কবে দেবে তার জন্য ডিভোর্স ফাইল করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো করে তুমি ডিভোর্স দাও। আমি তো দেবো না ডিভোর্স। কেন, আমি বিয়ে করেছি তো ডিভোর্স দেওয়ার জন্যে না। তো ওনাকে এই কথা আমি বললাম, বলে টলে উনি সমস্ত কাগজপত্র আবার বললো যা যা ডকুমেন্টস আছে আপনাকে দিন, করুন। সমস্ত কিছু আমি ওনাকে দিলাম। দেওয়ার পরে আমি চলে এলাম জানুয়ারি মাসে আবার আমি জানুয়ারি মাসে আবার আমি ওনার কাছে গেলাম। জানুয়ারি মাসে প্রায় আমি ওনার কাছে 3-4 বার গেছি। 3-4 বার ওনার সঙ্গে কথা বলেছি। তারপরে উনি অফ ক্যামেরায় আমার সঙ্গে টাকা লেনদেন করেছেন।
টাকার কথা বলেছেন উনি। তো সেইগুলো যে এসবগুলো করে, সে কি সবসময় সিসিটিভি ক্যামেরা চালু করে কি করে? অত বোকা কেউ নেই আজকালকার দিনে যে সে ক্যামেরা অন করে সে টাকা লেনদেন করছে আর টাকার কথা বলছে। কেউই করে না আজকালকার দিনে। যতই উনি বলুক ওনার ওই অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সে ঠিক আছে, ওনার উপরে যাতে কেউ অ্যাটাক না করে, কেউ কিছু ওনাকে করে না দিয়ে যায়, সেই জন্য ওনার প্রোটেকশনের জন্য উনি লাগিয়েছেন। কিন্তু টাকার পয়সার লেনদেনটার কি উনি অন ক্যামেরায় করে? 5টা লোকজনের সামনে করে? উকিল নিয়ে যখন উনি টাকা পয়সা লেনদেন করে, উকিল থাকে, উকিলকে দেখায়, লয়ারকে দেখায়, উনি নিজেকে দেখায় যখন টাকাটা ক্যাশ দিচ্ছে কি কেউ চেক দিচ্ছে, তখন উনি ভিডিও সেটা রেকর্ডিং করে দেখায় সবাইকে। উনি কিন্তু সেটা দেখায় না। তারপর উনি অফ ক্যামেরায় এসব লেনদেনের কথা হয়েছে, ক্যাশ লেনদেনের প্রক্রিয়া চলেছে বলেছেন। ওনাকে সেই মতন দেওয়াও হয়েছে টাকা পয়সা। তারপর টাকা পয়সা দেওয়ার পরে উনি টালবাহানা করেছেন আমার সাথে। আমার বাড়িতে এসে, এমনকি আমার বাড়িতে এসে উনি টাকা নিয়ে গেছেন। আমার বাড়িতে এসে উনি, আর ওই যে ঢালাই মেশিন যার নাম দিয়েছি, যে তোমার ইট, আপনার ছোটো ছোটো কুচি পাথর আর তোমার বালি সিমেন্ট দিয়ে ওই মশলাটা মাখিয়ে যেটা ঢালাই হয়, ছাদে ঢেলে দেয়, ঢালাই মেশিন যেটা, মুন্নি মুন্নি এসেছিলেন, ওনার ড্রাইভার শঙ্কর এসেছিলেন, বাবলি মুখার্জি নিজে 6 তারিখে আমার বাড়িতে এসেছিলেন। আমি ওনাকে চেক লিখে দিলাম যে দেখুন আমি তো ক্যাশ দিতে পারবো না, ক্যাশ আমার নেই, আমি চেক দিলাম, আপনি চেকটা করে দেবেন। কেন উনি বললেন আমাকে যে আপনি এতগুলো গয়না যখন আমি উদ্ধার করে দেবো আমাকে, তো আমাকে এই টাকাটা দিতে হবে। সেই জন্যে এতগুলো টাকা। আমি বললাম ম্যাডাম এতগুলো টাকা? বললে হ্যাঁ, আপনি 10-12 লক্ষ টাকার গয়না নেবেন, ওখানে আপনি সংসার করবেন, তো এতগুলো টাকা দেবেন না? তাহলে কোর্টে যান, কোর্টে গেলে তো কোর্টেও তো টাকা লাগবে। তখন আমি ভাবলাম দেখুন কোর্টের ব্যাপারটা তো লং প্রসেসে চলে, কোর্টেও পয়সা খরচা হয়, কিন্তু এত হয় না, কিন্তু একটু ধৈর্যর ব্যাপার থাকে। তো উনি যদি ওই টাকাটা নিয়ে যদি আমার গয়নাগুলো, যেহেতু আমার অ্যাসেট, ঠিক আছে, তো গয়নাগুলো আমি কেন আমার স্বামীর থেকে আমি কেন আমার কাছে রাখবো না? উনি যখন বলছেন যে গয়নাগুলো আমি আদায় করে দেব না নিয়ে দেব, তখন ঠিক আছে ওনাকে এই টাকাটা দিই। তো ওনাকে টাকাটা দিয়েছি। তখন উনি আমাকে বললেন গয়নাগুলো আমি আপনার হাতে তুলে দেবো, আপনি বাড়িতে গিয়ে রেখে আসবেন। তখন ওনার ক্যামেরায় কিন্তু এগুলো আছে সমস্ত, আপনারা দেখবেন ওটা যদি উনি দেখান। উনি তো দেখাবেন না মনে হয়। তখন আমি বললাম যে ম্যাডাম গয়নাগুলো আপনি আমার হাতে দেবেন, আমি আপনার কাছে রেখে দেবো, আপনি আপনার কাছেই রাখবেন। তো উনি বললেন যে আমি আপনাকে ঘরে তুলে দেবো, আপনি 6 মাস কোথাও কিন্তু বেরোবেন না, ঘরে চুপ করে বসে থাকবেন। তাই না ম্যাডাম, আপনি যখন গয়নাগুলো আমার হাতে দেবেন, আমাকে তো ওইখানেই রাখতে হবে আলমারিতে, ও আবার নিয়ে নেবে আমার থেকে। তার থেকে গয়নাগুলো আমি আপনার কাছে রেখে দেবো, আমি যখন যাব তখন আপনি আমাকে দেবেন। তখন উনি বললেন না না, এরকম কিছু ব্যাপার নেই, আমি আপনার হাতেই গয়নাগুলো তুলে দেবো, একদিন আমি আপনাকে সময় করে দেবো, আপনি গিয়ে বাড়িতে রেখে দিয়ে আসবেন। আমি বললাম ঠিক আছে ম্যাডাম। এই অবধি কথা হলো। তো যাকগে, এই অবধি কথা হওয়ার পরে উনি এবার তারপরে টাকা পয়সা নেওয়ার পর উনি ফেব্রুয়ারি মাসে টালবাহানা করতে লাগলেন। প্রথম দিন উনি বললেন যে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি যেতে পারবো না, আমি তো নিজের গাড়ি ছাড়া কোনো কাজে যাই না, তো আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি, আমি যেতে পারবো না, গাড়ি ঠিক হলে যাব। ডেট দিয়ে উনি এই কথাটা বললেন। বললাম ঠিক আছে। তারপরে আরেক দিনকে উনি ফোন করলে, উনি ফোন করেননি, আবার 1 সপ্তাহ 10 দিন পর আমি ফোন করলাম, ম্যাডাম সামনের সপ্তাহে তো আবার ডেট দিলেন আপনি, তো কী হলো? উনি তখন বললেন ও হো, আপনাকে ডেট দিয়েছিলাম না, আমি তো ভুলেই গেছি আপনাকে ডেট দিয়েছি, ভুলে গেছি। তো ঠিক আছে, আমি তাই ভাবছি কাকে ডেট দিয়েছি, কাকে ডেট দিয়েছি, আপনাকে যে দিয়েছি আমি ভুলে গেছি। আমি বললাম ঠিক আছে ম্যাডাম। বললো ঠিক আছে, সামনের সপ্তাহে আবার আপনাকে সময় দিলাম। তাই আমি বললাম আপনি আমায় ফোন করবেন না আমি আপনাকে ফোন করবো? উনি বললেন আমি আপনাকে ফোন করে নেবো। আমি বললাম আমি কোথায় আসবো? বলে আমি সব আপনাকে বলে দেবো। তারপরে আবার 1 সপ্তাহ 10 দিন পর আবার উনি আমায় ফোন করেননি। আমি যেহেতু টাকাগুলো আমার দেয়া আছে ওনার কাছে, তো চারটা আমার বেশি, আমার মাথা ফেটেছে, আমি ডাক্তারের কাছে যাবো, ডাক্তার তো আমার কাছে আসবে না। তো ব্যাপারটা হলো, তখন আবার আমি ফোন করলাম ওনাকে। তখন উনি বললেন
যে দিদি, আমি আমার যে লয়ার, ধরুন এইসব কাজে গেলে আপনার শ্বশুরবাড়ি থেকে তো থানা পুলিশের লোক ডাকবে, বাই চান্স যদি কিছু হয়, আমার লয়ার যদি এখানে থাকে তাহলে আমরা অনেকটাই সাপোর্ট পাবো। আমার লয়ার হাইকোর্টে গেছে, তো আমার লয়ার যদি না থাকে, কোনো রকম যদি কোনো অসুবিধা এখানে হয়, তাহলে এগুলো কে দেখবে? তো লয়ার থাকলে খুব ভালো হয়। তো আমিও ভাবলাম ঠিক আছে, উনি যখন কোনো সমস্যা মেটাতে যাচ্ছেন, সেখানে সমস্যা হতেই পারে, আমরা খারাপটাই আগে ধরে রাখবো, ভালোটা কমই ধরবো। যে উনি যখন একটা সমস্যা মেটাতে যাচ্ছেন, তো সমস্যা সেখানে হতেই পারে। তো যাকগে, লয়ার আসুক, ওনার অ্যাডভোকেট আসুক, তারপরে আবার সেই সপ্তাহ চলে গেল, ধরুন 1 মাস চলে গেল এইভাবে। তারপরে উনি আবার একদিন বলছেন, আবার পরের সপ্তাহে আমায় সময় দিল, আবার পরের সপ্তাহে উনি আমায় ফোন করলেন না, আমি ওনাকে ফোন করলাম, করে উনি বলছেন, ম্যাডাম দিদি, এই চৈত্র মাস পড়ে গেছে, আপনি কি চৈত্র মাসে শ্বশুরবাড়ি যাবেন? আর গয়নাগুলো আপনার করতে হবে, আর ওখানে আপনি যেহেতু থাকবেন, হ্যাঁ, গয়নার ব্যাপারটাও আছে, আর ওখানে যেহেতু আপনি মানে থাকবেন, তো আপনি কি চৈত্র মাসে যাবেন? চৈত্র মাসটা তো মানে ভালো মাস নয়। তো মুন্নি বলছে যে, ওনার মুন্নিদি বলছে যে চৈত্র মাসটা ভালো মাস নয়, চৈত্র মাসটা কভার করে গেলেই ভালো হয়। তো যাকে চৈত্র মাসটা কি কভার করে যাবেন? উনি আমাকে বললেন, বাবলি মুখার্জি। তাই বললাম, ম্যাডাম আমি কি বিয়ে করছি? আমার নিজের স্বামীর সংসারে আমি যাচ্ছি, তো চৈত্র মাস আর ভাদ্র মাস আর পৌষ মাসের কী আছে? যারা নতুন বিয়ে করছে, নতুন শুভ কাজ করছে, তারা এইসব মানবে। তা আমার তো বিয়ে করা স্বামীর ঘরে গিয়ে আমি উঠছি, সে আমি যাচ্ছি, সে আমাকে তাড়িয়ে দিচ্ছে, সেই সংসারে আপনি আমাকে আবার তুলে দিয়ে আসছেন। তো তাতে পৌষ মাস আর ভাদ্র মাস আর চৈত্র মাস তো আমি মানছি না, তো কোনো অসুবিধা নেই, আপনি চলুন। উনি 4 তারিখে আমাকে নিয়ে গেলেন, 4 তারিখে নিয়ে গেলেন, আমি গিয়েছি, আমাকে সময় দিয়েছে। এর আগে আমি আরেকবার গেছি, 1 ঘন্টা লেট হয়ে গেছে বলে উনি আমার অফিস থেকে ফিরিয়ে দিলেন। আমাকে সেদিন বললেন, আমি বর্ধমানে কাজে যাচ্ছি বাচ্চাটাকে রিকভারি করতে, আপনি কি যাবেন আমার সাথে? চলুন তাহলে। আর আমার সঙ্গে এক ভদ্রলোক যেত, উনি আমার ব্যাগ ট্যাগগুলো বইয়ে নিয়ে যেত। বললো, আপনি কি যাবেন? আর উনি একবার বলেছিলেন আমার সহযোদ্ধা হয়ে আমার সঙ্গে কাজ করবেন। আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, আমার তো বাচ্চাটাও চলে গেল 4 পায়ের, মাও চলে গেছে, আমার তার পিছু টান বলতে কলকাতায় কেউ নেই, তো আমার স্বামীর বাড়িতে এখন যদি আমি কৃষ্ণনগরে থাকি, তাহলে আমি আপনার সহযোদ্ধা হয়ে আপনার সঙ্গে তাহলে যাব। তো উনিও হাসতে হাসতে বলেছিলেন, আমিও হাসতে হাসতে বলেছিলাম। তো সেই একবার ঘুরিয়েছিল, উনি 5-6 বার আমার সঙ্গে টালবাহানা করেছেন টাকা নেওয়ার পরে। তারপরে ওনাকে আমি যখন প্রেশার দিয়েছি যে না ম্যাডাম আমাকে যেতেই হবে, আপনি আমাকে তুলে দিয়ে আসুন, করে দিয়ে আসুন, তখন উনি আমাকে নিয়ে শ্বশুরবাড়ি গেলেন। শ্বশুরবাড়ি নিয়ে গেলেন। এবার দেখুন, শ্বশুরবাড়ির লোক তো, আমার হাজব্যান্ড তো দেখুন, বলে না, দুষ্টু লোকের মিষ্টি হাসি। ভদ্রলোকরা মানে যারা চুপচাপ থাকে তারা ভীষণ ভয়ঙ্কর হয়, যারা চটপট করে কথা বলে, ঝটপট করে ঝগড়া করে, চেঁচিয়ে তাদের মনের ভেতরে যা থাকে তারা সেটা বেরিয়ে আসে। যারা চেঁচামেচি করে কথা বলে না, যারা চুপচাপ থাকে, তারা দেখুন অনেক কিছু মনের মধ্যে গেঁথে রাখে, ওগুলো ওরা মানে বার করে না লোকের সামনে, মুখে বলে না কিন্তু কাজে করে দেখায়। তো সেরকম হচ্ছে আমার স্বামী। যেহেতু আমি তো সংসারটা করেছি 3 বছর, তো আমার স্বামীর থেকে নিশ্চয়ই আমার থেকে বেশি কেউ বুঝবে না। তো যাই হোক, বাবলি মুখার্জি তখন আমাকে নিয়ে গেলেন। ওনার সঙ্গে পারমিতা ছিলেন, মুন্নি ছিলেন, সৈকত ছিলেন, স্যান্ডি ছিলেন, ওনার ড্রাইভার শঙ্কর ছিলেন, সবাই মিলে নিয়ে গেলেন আমাকে। তারপরে বললেন অফিসে যে যদি পুলিশ আসে, পুলিশকে বলবেন, পুলিশ যদি বলে এনাদেরকে টাকা দিয়ে নিয়ে এসছেন, আপনি বলবেন এই কথা যে না, এনাদেরকে খালি গাড়ির তেল খরচা 2000 টাকা দিয়েছি। বললাম ঠিক আছে। বললো, আমি যখন কথা বলবো আপনি কথা বলবেন না, আপনি চুপ করে থাকবেন, আমার কাজের প্রসেস হচ্ছে আলাদা, হ্যাঁ। আর আপনি যদি কথা বলেন, উনি ফট করে বলবেন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার বুকে যন্ত্রণা উঠে গেছে, তখন সব জিনিসটা কেচেই যাবে। তো আমি আস্তে আস্তে জিনিসগুলো করব। আর উনি যে তালা দিয়ে পালিয়ে যায়, আপনার চাবি একটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করব, গয়নাগুলো তুলে দেবো হাতে, কিন্তু আমার কাজের পদ্ধতি আলাদা।
তা আমি বললাম হ্যাঁ ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটাই হবে। তখনও অবধি আমি এটাই বলেছি। আর আমি খুব ওনাকে ভালোবেসেই বলেছি, ওনার কাজকে সম্মান দিয়েই এই কথাটা বলেছি, ওনাকে বিশ্বাস করেই ওনার কাছে গেছি। তারপরে উনি আমার হাজব্যান্ডের বাড়িতে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়াতে আমার হাজব্যান্ড বাড়িতেই ছিলেন, দরজা খুললেন আমার হাজব্যান্ড। আপনারা কে? আমি তখন বললাম যে ওরা সোশ্যাল ওয়ার্কারকে এসেছে। আমার হাজব্যান্ডও বসতে দিলেন। তারপরে এনারা গেলেন। আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বললেন, আমি তো বেশি কথা বলতে পারবো না, আমার ভাইকে ডাকছি। ওনার ভাইকে ডাকলেন। এবার ওনার ভাই, উনি আর এরা সব মিলে, মানে আমি যেগুলো বলেছি ওনার তো অফিসে শোনা, এবার বাবলি মুখার্জি ওনার কথাই শুনছেন। ওরা যেটা যেটা বানিয়ে বানিয়ে বলছে সেটা সেটা শুনছে। আমার মেয়েকে নাকি 10,000 টাকা দামে শাড়ি দেয়, আমার মেয়েকে নাকি বাচ্চা হওয়ার সময়, বাচ্চা ডেলিভারির সময় নাকি 70,000 টাকা দিয়েছে, তারপরে বাচ্চা ডেলিভারি করেছে আমার মেয়ে 7 খাওয়াবার সময় 20,000 টাকা দিয়েছে। তারপরে আমাদের পুরো সংসারটাই নাকি উনি চালান, ওনার পয়সাতে নাকি চলেছে। তাহলে আমার যে জামাইটা যে মাস গেলে 50-60 হাজার টাকা রোজগার করে, তাহলে সে কী করে পয়সাটা? উনি আমার স্বামীর মতন নয়। যে বিয়ে করেছে, মানে সে বউকে বিয়ে করেনি, সে কাজের লোক মনে করে বিয়ে করেছে। আমার জামাই যথেষ্ট দায়িত্বশীল, প্রচণ্ড রেসপন্সিবিলিটি, মানে বউ বাচ্চা ছাড়া উনি কিছুই বোঝেন না। ঠিক আছে, উনি এমনকি আমাকেও বোঝেন না। ওনার একমাত্র বউ, ওনার একটা 2 বছর 2.5 বছরের সন্তান, এই দুটো ছাড়া উনি আর দুনিয়াতে কাউকেই বোঝেন না। আর ওনার কাজ, এই 3টে মানুষ ছাড়া উনি কাউকেই বোঝেন না। তো তাহলে আমার জামাই যে 50-60 হাজার টাকা মাস গেলে রোজগার করে, তাহলে সে কী করলো পয়সাটা? তার সংসার সে চালায় নিশ্চয়ই। তা আমার হাজব্যান্ড তখন যা নাই তাই বাবলি মুখার্জিকে বানিয়ে 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 বানিয়ে, যে লোকটা 3 ঘন্টা সকালবেলা হরিনাম কীর্তন করে, সন্ধ্যেবেলা 2 ঘন্টা হরিনাম কীর্তন, 5 ঘন্টা সে ধ্যান মন্দিরে বসে থাকে, সে যে এত মিথ্যে কথা বলতে পারে, হ্যাঁ, মানে ধারণার বাইরে। মিথ্যে বলে, সব মানুষ বলে, আমরাও বলি, সবাই বলে মিথ্যে। কেন মিথ্যে 10টা যদি সত্যি বলে, তার মধ্যে 2টো তো মিথ্যে কথা থাকবেই থাকবে। কিন্তু আমার হাজব্যান্ড যখন মিথ্যে বলে, 10টা মিথ্যের মধ্যে ওনার একটাও সত্যি থাকে না, 10টাই মিথ্যে থাকে ওনার। তো আমার হাজব্যান্ড তখন বানিয়ে বানিয়ে বলছে যে আমি এই দিয়েছি, আমি ওই দিয়েছি, আমার মাকে শাড়ি দিয়ে, আমার মাকে জীবনে একটা শাড়ি দেয়নি, আমার মেয়েকে জীবনে একটা ব্লাউজ কেনার টাকা দেয়নি, আর আমার মেয়ে নেয়ও নি, যেহেতু আমার আগে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তো ওনার স্বামী আছে, তো উনি কেন নেবেন অন্যজনার থেকে? উনি নেয়নি। উনি ওখানে যা নাই তাই বানিয়ে বানিয়ে বললেন। বাবলি মুখার্জি সেটা শুনলেন। শোনার পরে বাবলি মুখার্জি বললেন, আপনি বাইরে বেরিয়ে যান। আমাকে বললো, আপনি গিয়ে ডাইনিং হলে বসুন। ভাবুন, আমি ভিকটিম, আমি ওনাকে ক্যাশ দিয়েছি, ওনাকে চেক দিয়েছি, আমার কাজে উনি গেছেন, আমি ওনাকে টাকা দিয়েছি আমার কাজ করার জন্যে, আমাকে বলছে আপনি বাইরে গিয়ে বসুন। তাহলে আপনারা ভাবুন, ঠিক আছে, আপনারা আপনাদের কাজে নিয়ে যাবেন, সেখানে গিয়ে বলবে আপনারা যান, আমি কথা শুনছি এনাদের। কি এমন পার্সোনাল কথা আছে, কি এমন কথা আছে যেটা ওয়াইফের সামনে বলা যায় না? কি এমন কথা আছে? আমি তো যা কথা আছে আমি তো আমার হাজব্যান্ডের সামনে দাঁড়িয়ে বলি। কখনো তো আমি বলি না আমার হাজব্যান্ডকে বাইরে পাঠান, আমি কথা বলছি, তার মানে আমি আমার হাজব্যান্ডের নামে মিথ্যে মিথ্যে বানিয়ে বলবো? যেটা সত্যি সেটা আমার হাজব্যান্ডের সামনেও বলবো, সেটা সোশ্যাল ওয়ার্কারের সামনেও বলবো, আমি থানায় দাঁড়িয়েও বলবো, আমি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলবো, আমি উকিলের সামনে। আমার কথা এদিক থেকে ওদিক হবে না। যে মিথ্যে বলে সে এখন একরকম বলছে, তখন একরকম বলছে, সে ভুলে যায় কখন কি সে বলছে। কিন্তু যে সত্যি বলে সে 10টা লোকের সামনেও বলবে সেই কথা, 50টা লোক আসলেও সেই কথা বলবে, 5,000 লোক আসলেও সেই কথা বলবে, তার কথা হেরফের হবে না। যেহেতু সে সত্যিটাই বলছে, তার মাথায় সেই সত্যিটাই আছে, সেই জন্য সে একই রকম কথা বলবে। আর যে মিথ্যা কথা বলবে সে তো ভুলে যায় যে আমি 2 ঘন্টা আগে কী বলেছি, কি আমি 2 দিন আগে কী বলেছি। এটা স্বাভাবিক। আমিও যদি মিথ্যা কথা বলি, আমি 2 মাস আগে কী বলেছি, সে তো বলে না রুগীর মুখ থেকে রোগের কথা ব্যাখ্যা। তো মিথ্যে তো মানুষ ভুলে যাবেই, যেটা সত্যি সেটা আমার ব্রেনের মধ্যে সবসময় চলছে, তো আমার তো ওটাই বেরোবে সব জায়গায় একই কথা, কথা আমার হেরফের হবে না।
তো আমাকে তখন বাবলি মুখার্জি বলছেন, ভাবুন আপনাদের তাহলে ওনার কত বড় সাহস, উনি বলছেন আমার কত বড় সাহস, ওনার কত বড় সাহস যে উনি আমার থেকে টাকা নিয়েছেন, আমার কাজে গেছেন, আমাকে বলছেন আপনি ডাইনিং হলে গিয়ে বসুন, আমি এখানে কথা বলবো, আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার দেওরের সঙ্গে আলাদা কথা বলবো বলে আমাকে, বা আমি বলছি না ম্যাডাম আপনি আমার সামনে জিজ্ঞেস করুন আমার হাজব্যান্ড কী বলছে আমি শুনি। বলছে না আমি আপনার সামনে কথা বলবো না, আমি আপনার হাজব্যান্ডের সঙ্গে দেওরের সঙ্গে একান্ত কথা বলতে চাই, একা, আপনি বাইরে যাবেন না আমি বাইরে চলে যাব। তো যথেষ্ট ওনাকে ওখানে আমি সম্মান দিচ্ছি যে ঠিক আছে আপনি কথাটা বলুন, আপনি কথাটা বলুন, আমি বাইরে যাচ্ছি। আমি বাইরে গিয়ে ডাইনিং টেবিলে বসে আছি, উনি ঘন্টার পর ঘন্টা উনি কথা বলে যাচ্ছেন। তারপরে আবার নক করেছে, আমি গেছি, আবার আমাকে উনি মুখ করেছেন, আপনি আবার এলেন কেন, আপনি যান, আপনাকে কি ডাকা হয়েছে, আমরা কথা বলছি, যখন আমরা ডাকবো তখন আসবেন। যে লোকটাকে উনি চেনেন না জানেন না, যে ওনাকে একটা টাকা দেয়নি, হ্যাঁ, আর যেই মহিলা ওনাকে 2 লক্ষ টাকা দিল, হ্যাঁ, আর 50,000 চেক দিল, 1.5 লাখে ওনাকে ক্যাশ দিল, হ্যাঁ, সেই মহিলাকে গেটের বাইরে, আর যারা 5টা টাকা 2টো টাকাও দেয়নি তাদের কথা উনি দরজা বন্ধ করে শুনছেন, আর উনি বলছেন উনি শুনছেন, উনি বলছেন উনি শুনছেন। যাকগে, তো স্পর্ধাগুলো খালি দেখে নিন আপনি, হ্যাঁ, মানে বউকে বাইরে বার করে স্বামীর সঙ্গে কথা, আজকে যদি ওনাকে বাইরে বাইরে বার করে দিই, ওনার স্বামীর সঙ্গে আমি দরজা বন্ধ করে কথা বলি, উনি মেনে নেবেন এটা? আজকে ওনার বাড়িতে গিয়ে যদি ওনাকে বলি আপনি বাইরে বেরিয়ে যান, আপনার স্বামীকে সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, দরজাটা বন্ধ করে দিই, চিটকিনি দিয়ে দিই, উনি মানতে পারবেন? হয়তো উনি মানতে পারেন এটা, কেন বলুন তো? উনি যেরকম, উনি যা করেন ওনার স্বামী মেনে নেয়, ওনার স্বামী যা করবেন উনি মেনে নিতে বাধ্য। তা আমাদের মধ্যে তো এটা নয়, কেন আমি যা করব আমার স্বামী কোনো দিন মানবে না, আর আমার স্বামী যদি কোনো রকম করে আমি সেটা মানবো না, সেটার প্রতিবাদ করব আমি। তারপর আমার হাজব্যান্ডের সঙ্গে উনি কথা বললেন ঘরের মধ্যে, কথা বলে তারপরে দরজা খুললেন। তারপরে উনি আমাকে কেস তোলার জন্যে মানে মোটামুটি প্রচণ্ড প্রেশার দিচ্ছেন যে আপনি কোর্টে গেছেন, আপনি আদালতে গেছেন, আপনি পুলিশ স্টেশনে গেছেন, আপনি ফোন 90 করেছেন, কি পেয়েছেন কোর্টে? কোর্টে কিচ্ছু নেই, বাবলি মুখার্জির কাছে সব আছে। কোর্টে আপনি গেছেন, কোর্টে কিচ্ছু নেই, সব জায়গা ঘুরে তো এলেন আমার কাছে, আমার কাছে সব কিছু আছে, আমি সব সমস্যার সমাধান করে দেবো, দিদি আপনি কেসটা তুলে দিন। উনি বলবেন আর আমি কেসটা তুলে দেবো? উনি বলবেন আর আমি ওনার কথায় কেস তুলে দেবো? এটা হতে পারে? উনি কি আমাকে অতই বোকা ভেবেছে নাকি? যেহেতু মানুষকে ভালোবাসাটা মানে ভালোবেসেছি, মানুষকে ওনার কাজটা সম্মান দিয়েছি বলে উনি অতটাই বোকা ভেবে নিয়েছেন আমাকে। তারপরে আমি বললাম ঠিক আছে আমি দেখছি কি করা যায়, আগে সংসার ধর্ম করি, এখানে আমি 6 মাস থাকি, দেখি আমার স্বামীর অ্যাটিচিউড, দেখি ওনার কি মনের ভাবনা সেটা দেখি, তারপরে তো আমি সিদ্ধান্ত নেব যে কেসটা তুলবো কি তুলবো না। আর থাকতে থাকতে কেসটা উঠে যাবে, যাবো আমরা গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেবো যে আমরা ভালোভাবে আছি, ভালোভাবে সংসার করছি, আমি কেসটা তুলতে চাইছি, চালাতে চাইছি না, উঠে যাবে। তো বাবলি মুখার্জি আমাকে তখনই প্রেশার করছেন, ফোন করুন উকিলবাবুকে, ফোন করুন, কখন করবেন কেস তোলার ব্যাপারে। ওই যে আমার হাজব্যান্ড আর দেওর শিখিয়ে দিয়েছে, ওনাদের সঙ্গে ঘরের মধ্যে লেনদেন হয়ে গেছে, উনি কেসটা তোলার জন্য আমাকে প্রেশার করছেন। যাকগে আমি তারপরে ঘরে গেলাম, ঘরে বসলাম, আমি ঘরে বসাতে আমার দেওর আমার হাজব্যান্ড আর বাবলি মুখার্জি এসে আবার ডাইনিং হলে মিটিং করতে লাগলেন। ঠিক আছে, এবার উনি যে গিয়েছিলেন গয়নাটা আমার হাতে তুলে দেবেন, আমি যে সংসার করবো সেসব উনি সব ভুলে গেলেন ওখানে গিয়ে। তাহলে কি বলবো সেই মহিলাটাকে আধবুড়ি মহিলাটাকে আমি কি বলবো? উনি আমার কাজে গেছেন, আমার থেকে ক্যাশ লেনদেন করেছেন, আমার চেক নিয়েছেন, আমার 6 তারিখে চেক আমি ওনাকে দিয়েছি, 13 তারিখে ডিসপ্যাচ হয়ে গেছে, আমার ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, হ্যাঁ, তারপরে উনি ক্লিয়ারিং চেক নিয়ে গেছেন আমার এখান থেকে। তো যেখানে আমার হয়ে না বলে আমার হাজব্যান্ডের হয়ে উনি বলছেন, তাহলে আপনারা যদি আমার জায়গায় থাকতেন আপনারা কি বলতেন? আমি যেগুলো বলেছি সেগুলো কি খারাপ কিছু বলেছি, অস্বাভাবিক বলেছি কথা? তো যাকে এগুলো বলে টোলে
উনি আমাকে এসে বললেন যে আমি আপনাকে এখানে রেখে যাচ্ছি, আপনি কোনো নিরাপত্তা ফিল করছেন না তো? আমি বললাম না ম্যাডাম, কেন নিরাপত্তা ফিল করবো? নিরাপত্তা ফিল করলে তো তাহলে আমি আসতামই না এখানে, শ্বশুরবাড়িতে আমি আসতামই না, আমি তো এখানে ছিলাম আগে। ইদানিং 1 বছর আমি সংসার করেছি, ইদানিং এই গণ্ডগোলটা আরম্ভ হয়েছে, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার আরম্ভ হয়েছে। তো আমি এখানে কোনো নিরাপত্তা ফিল করছি না। তো বললো ঠিক আছে তাহলে আপনি থাকুন, হ্যাঁ আমরা রাত্রি হয়ে গেছে, আমরা কালকে আসছি, এসে আমরা কালকে আর মীমাংসা আমরা করব, বসে করব। আপনি রাত্রিবেলা পালিয়ে যাবেন না তো এখান থেকে? আমি বললাম রাত্রিবেলা কী করে পালিয়ে যাবো? রাত্রিবেলা আমাদের কোন ট্রেন কোন বাস কী আছে? আমি কি চোর নাকি? আমি কেন রাত্রিবেলা পালিয়ে যাব? গেলে সবার সামনে দিয়ে যাব, পালিয়ে যাব কেন? এই কথাটা আমি বলেছি। ওনারা রাত্রিবেলা সব কথা টথা বলে, আমার দেওরের সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা টথা বলে আমাকে রেখে, হ্যাঁ ওনাকে আমার ওনারও মানে সৎসাহস নেই, মানে আমার হাজব্যান্ড ওখানে মানে হাজব্যান্ড দেওর রাখবে না, ওনার সৎসাহস নেই। উনি একটা কার্ড দেখিয়েছেন আমার হাজব্যান্ডকে আর আমার দেওরকে, বলেছেন আপনারা তো মানে খুব ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, আপনাদের একটা মান সম্মান আছে, ওনার কাছে একটা কার্ড আছে, তো ওই কার্ডটা যদি উনি ইউজ করেন তাহলে আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে। তা আমরা চাইছি না আপনাদের মান সম্মান নিয়ে কোনো রকম মেয়ে হোক ওনার জন্যে, ওনাকে থাকতে দিন রাতটুকু। তো তুমি যদি কার্ড দেখিয়ে রাখবে একটা দুর্বার কমিটির তুমি কার্ড দেখিয়ে রাখবে, তাহলে তোমার কি ওখানে ক্যালি যে তুমি তাহলে সোশ্যাল ওয়ার্কার কি যে তুমি ওখানে আমাকে রেখে দিয়ে এলে? তুমি দুর্বারের সাহায্য নিলে, তাহলে দুর্বারের সাহায্য তো আমি নিতে পারতাম, তোমার কাছে গেছিলাম কেন? তুমি আমার স্বামীর মান সম্মান দেখছো, তার থেকে বেশি মান সম্মান তো আমি দেখেছি আমার স্বামীর। যে এখান থেকে যদি আমি দুর্বার মহিলা নিয়ে যাই, মিনিমাম 100-200 মহিলা ট্রাক ভরে যাবে, গিয়ে ওখানে মানে ভালো কথাও বলবে মন্দ কথাও বলবে, তাতে আমার স্বামী আমার শ্বশুরবাড়ি মান সম্মান যাবে। সেই জন্য আমি সেই দুর্বারের কার্ডটা আমি মানে এটা আমি দেখাইনি, অপব্যবহার করিনি দুর্বারের কার্ডটা নিয়ে। তো সেই কার্ডটা আপনি দেখিয়ে আমাকে ওখানে রেখে এলেন, বললেন আমরা কালকে আসছি, এই বলে আপনি চলে গেলেন। তারপরের দিনকে আমি একটু দেরি করে ঘুমিয়েছি, যেহেতু অনেক রাত্রিবেলা, সেদিন আমি অনেক দেরি করে রাত্রিবেলা শুয়েছি, তারপরের দিন আবার অনেক দেরি করে উঠেছি। তারপর আমার সিমটাও নষ্ট হয়ে গেছে। তারপরে সিমটা নষ্ট হয়ে যাওয়াতে উনি আমার হাজব্যান্ডকে ফোন করেছে, আমার হাজব্যান্ড বলেছে আমি ঘুমাচ্ছি নাকি। আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমার সিম নষ্ট হয়ে গেছে। তারপরে সেদিন ওই যে একটা ওই থাকে না রামনবমীর দিনকে আমার হাজব্যান্ড আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেম নাম্বার ওখান থেকে আমাকে ওখানের একটা এই জিওর থেকে আমাকে আবার সেম নাম্বার দিলেন। সেম নাম্বার দিয়ে তারপরের দিন আমি ওই নাম্বারটা দিয়ে আমি ওনাকে ফোন করলাম। হ্যাঁ, আমি নাকি সবটাই মিথ্যে কথা বলি, সেই নাম্বারটাও এখনও আছে, সেই কার্ডটাও আমার কাছে আছে, আর আমি কোনখান থেকে নিয়েছি সেই ডকুমেন্টসটাও আমার কাছে, আমি কৃষ্ণনগর থেকে ওই নাম্বারটা নিয়েছি আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে, সেম নাম্বার। কেন এই নাম্বারটা আমার ব্যাংক, প্যান কার্ড, আধার কার্ড সবার সঙ্গে আমার লিঙ্ক, এটা এই নাম্বারটা তোমার চেঞ্জ করলে হবে না। তো ওই নাম্বারটা পাওয়ার পর আমি ওনাকে ফোন করলাম, ফোন করে আমি বললাম ম্যাডাম, উনি তখন ঘুম থেকে উঠলেন, ধরলেন ফোনটা, ম্যাডাম আপনি যে আসবেন বললেন, আপনি তো আসলেন না কালকে। না আমার শরীরটা খুব খারাপ, আমি যেতে পারিনি, আপনার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, আমার হাজব্যান্ড বললো ভালোই আছে, এখনও অবধি ঘুমাচ্ছে, হ্যাঁ ওঠেনি, তো আমারও শরীরটা খারাপ, অনেক রাত্রিরে ফিরেছে, সেই জন্য আমি যেতে পারিনি। উনি এই কথা বললেন। তা আমি বললাম, উনি তখন বললেন আপনি ওখানে থাকুন, আমার দায়িত্ব শেষ, এবার আপনি ওখানে থাকুন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। তা আমি বললাম ম্যাডাম আপনার দায়িত্ব শেষ বলতে, আপনি তো 2টো কাজ আমার থেকে নিয়েছিলেন, প্রথম কাজের জন্যই আপনি এতগুলো টাকা আমার থেকে নিয়েছিলেন, যেগুলো গহনাগুলো আমার হাতে তুলে দেবেন, মানে আমার জিনিস আমার হাতে তুলে দেবেন, এবার আমি আলমারিতে রাখি, আমি পোর্টমানে রাখি, আমি আমার ব্যাগে রাখি, সেটা আমার ব্যাপার, আপনি গয়নাটা আমার হাতে তুলে দেবেন, আর আমি যাতে ওখানে থাকি, আমার মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার না হয়, ওটা একটু আপনি দেখবেন আমাকে। এই 2টো কাজ আপনাকে আমি দিয়েছিলাম, এই 2টো কাজই দেওয়া হয়েছিল আপনাকে। তো যাকে এই 2টো কাজ বলার পরে উনি বললেন, আপনি ম্যাডাম গহনা করছেন, আসল গহনা তো আপনার স্বামী, চিন্তা করুন, স্বামী নাকি আসল গহনা, যে স্বামী একটা রূপোর পায়ের তোড়া দেয়নি আমাকে
3 বছর বিয়ে করে, আর আমার 12 লক্ষ টাকার গয়না আটকে রেখে দিয়েছে, সেই স্বামী নাকি আসল গয়না নাকি সেই স্বামী আমার হতে পারে, যে বউকে বউ বলে মানে না, বউকে একটা কাজের লোক ভাবে। বুঝতে পেরেছেন আপনারা? সেই স্বামী নাকি আমার আসল গয়না। তো এগুলো হচ্ছে ব্যাপার। তো উনি বললেন, আমি বললাম যে না না ম্যাডাম, স্বামী আসল গয়না ঠিক আছে, কিন্তু আপনি তো ওই কাজটা নিয়েছিলেন। হ্যাঁ, গয়না আছে, স্বামী তো আছে, স্বামী তো আমরা জানি ভগবান স্বামী। হ্যাঁ, স্বামী পতি পরমেশ্বর, স্বামী আবার গয়না কবে থেকে হয়ে গেল? তা আপনি গয়না উদ্ধার করে দেবেন, আপনি বলছেন আমার কাজ। বলছে আপনি কি চাইছেন, আমি আপনার ফোনটা ধরবো না আপনার ফোনটা আমি কেটে দেব? আসলে সেটা কি আপনি চাইছেন? আমাকে করবেন না, বিরক্ত করবেন না, আমাকে বেশি চটাবেন না। উনি আমাকে তখন ঠেট দিচ্ছেন, আমাকে বেশি আপনি চটাবেন না। আপনি কি চাইছেন যে আপনার ফোনটা আমি না ধরি? উনি এই কথা বললেন। তাই বললাম, ম্যাডাম চটানোর কী আছে, আপনি যেটা বলেছিলেন সেই কাজটা আপনি করে দেবেন। উনি করলেন না, আর কোনো কথা বললেন না, ফোনটা উনি কেটে দিলেন। ফোনটা কেটে দেওয়ার পরে আমি তারপর আমার স্বামীকে নিয়ে ওনার অফিসে গেলাম। সেইখানেও আমার স্বামী আমার নামে যা নাই তাই মিছি বানিয়ে বলছেন, উনি শুনছেন, উনি পা নাড়িয়ে আমার স্বামীকে দেখে হাসছেন, আমার স্বামীকে ফাইল খুলে দেখাচ্ছেন যে আমি টাকা দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি। সেটা আমার স্বামী পড়লেন, দেখলেন। আবার আমার স্বামী বলছে যে আমি নাকি আমার স্বামীর নামে মামলা করেছি, যে আমার ছেলে আর আমি না খেতে পেয়ে মরছি, এইটা। তো আমি বললাম, না আমি এরকম তো কিছু করিনি, আমি মেনটেনেন্স মামলা করেছি, যে আমার স্বামী আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমার কোনো দায়িত্ব নিচ্ছে না, যাতে কোর্ট থেকে আমাকে দেওয়া হয়। আমার স্বামী যদি আমাকে খেতে না দেয়, পড়তে না দেয়, আমি তার বিবাহিতা স্ত্রী, রেজিস্ট্রি ম্যারেজ আমার কাছে সার্টিফিকেট আছে, আমার স্বামী আমাকে জামা কাপড় দেবে না, আমার স্বামী আমার ওষুধ খরচা দেবে না, আমার স্বামী আমাকে তেল সাবান দেবেন না, আমার স্বামী আমাকে ঘরে থাকতে দেবে না, তাহলে সে কী জন্য বিয়ে করেছিলেন? তো সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, আমি কোর্টে আইনে ইয়েতে গিয়ে আমি কেস করেছি, আইনে আমি ইয়েতে গেছি। এবার আমি গয়নাগুলোর জন্য আইনে আমি যেতাম, কিন্তু দেখুন আইনে গেলে তো ওইগুলো তো একটু লং প্রসেস। এবার আমাকে যে কেসটা লড়তে হবে তার জন্য তো আমার টাকা পয়সার দরকার। তো টাকা পয়সা আমাকে কে দেবে? আমার স্বামী তো, আমার স্বামীর নামে কেস করবো, আমার স্বামীকে আমাকে কেস লড়ার টাকা দেবে? তো গয়নাগুলো আমার কাছে থাকলে আমি হয়তো গয়নাগুলো আমি একটা গয়না বিক্রি করতে পারতাম, কি দুটো গয়না বিক্রি করতে পারতাম। কেস চালাতে গেলে আমাকে তো উকিলবাবুকে টাকা দিতেই হবে, কেস ফাইল করার জন্য তো টাকা দিতেই হবে। সরকারি উকিল ধরে তারা আমি বছরের পর বছর বসে থাকতে পারি না। সরকারি হসপিটাল আর প্রাইভেট নার্সিংহোম বলেছে কেন? সরকারি জায়গায় গেলে সরকারি ট্রিটমেন্ট হবে, প্রাইভেটে গেলে প্রাইভেটের মতন ট্রিটমেন্ট হবে। তো আমি প্রাইভেটে গেছি। তো ওনাকে তখন উনি অফিসে তখন এগুলো আমার স্বামী বলছেন, উনি পানানি হাসছেন, দেখছেন। আমার স্বামী বলছে এই মার্কেটিং করে দিয়েছে, ওই মার্কেটিং করে দিয়েছে, এটা কিনে দিয়েছে, ওটা কিনে দিচ্ছে। তো আমার স্বামী আমাকে দিচ্ছে, তাতে তো কারুর তো কিছু নেই। আমার স্বামী, আমার অধিকার আছে আমার স্বামীর প্রতি, আমার স্বামীকে আমি বলবো, আমার স্বামী আমাকে দেবে, না দেবে সেটা আমার স্বামীর থেকে আমি বুঝবো, তুমি কি করবে সেটা। হ্যাঁ, এবার ওখান থেকে শুনে এলো। এবার ওনার সামনে বাবলি মুখার্জির অফিসে আমার ফোন ভাঙতে যাচ্ছে, আমার স্বামী বাবলি মুখার্জি বসে বসে দেখছে, করছে। সেখানে স্বামীর হয়েই কথা বলছে। আমি তখন ওনাকে বললাম, ম্যাডাম এত কিছু আমার বাড়িতে হচ্ছে, তাহলে আপনি তো আমার মুখের কথা, আপনি যবে থেকে আমার বাড়িতে গেছেন, আমার হাজব্যান্ডের বাড়িতে, আপনি আমার কথা একটাও শুনছেন না, তাহলে আপনি একটা সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে দিন বাড়িতে। আমার হাজব্যান্ডকে বলুন সিসিটিভি লাগাবে, কে কি করছে না করছে সব সিসিটিভিতে ধরা পড়বে, যে আমার স্বামীর আমার প্রতি কী ব্যবহার, আমার স্বামীর প্রতি কী ব্যবহার, আমি সারাদিন কী করছি, আমার স্বামী সারাদিন কী করছে। ডাইনিং হলে একটা সিসিটিভি ক্যামেরা থাকলে সবই ধরা পড়বে। আমার স্বামীকে আমি যত্ন করছি কি করছি না, আমার স্বামীকে আমি কি গালমন্দ করছি, কি স্বামী আমায় গালমন্দ করছে, কি আমাকে মারছে, সবই ধরা হয়তো আমি বানিয়ে মিথ্যে কথা বলতে পারি, উনিও বানিয়ে মিথ্যে কথা বলতে পারছেন, সিসিটিভিতে আর বানিয়ে মিথ্যে কথা বলবে না, ওখানে সবই রেকর্ড হয়ে যাবে। তো এই কথাটা বললে তখন আমি বললাম যে ম্যাডাম এত আমার স্বামী মিথ্যে কথা বলছে, এইভাবে আমি থাকতে পারবো না, তাহলে আমি কলকাতার বাড়িতে আমি চলে যাচ্ছি। যখন আমার নামে এত মিথ্যে কথা বলছে, তা যখন আমি খারাপ, তাহলে আমি আর এত খারাপ মহিলা নিয়ে উনি কী করবেন, তাহলে আমি চলে যাই। আমাকে তখন বলছে তাহলে আপনি পুলিশ স্টেশনে লিখিত দিয়ে আপনি যান। আমি কেন পুলিশ স্টেশনে লিখিত দিয়ে যাব? কিসের জন্য আমি পুলিশ স্টেশনে লিখিত দিয়ে যাবো? আমি কি কিছু অন্যায় করেছি? আমার স্বামী বানিয়ে বলছেন, আপনি বসে বসে ওখানে খোরাক নিচ্ছেন,
হাসছেন, পা দোলাচ্ছেন, আপনি ফাইল খুলে দেখাচ্ছেন। কি ফাইল খুলে আমার স্বামীকে দেখাচ্ছেন? স্বামী কি আপনাকে টাকা দিয়েছে 2 লক্ষ টাকা যে আপনি আমার ফাইল স্বামীকে দেখাচ্ছেন? তারপর আমার হাজব্যান্ড আর আমি চলে এসেছি বাড়িতে এসে আমাদের কোনো গণ্ডগোল হয়নি, কিছু হয়নি। ফের আমার স্বামী কেস তোলো প্রেশার দিচ্ছে। ঠিক আছে, কেস তোলো করে প্রেশার দিচ্ছে। তো প্রেশার দেওয়ার সময় তখন বারে বারে যখন প্রেশার দিচ্ছে, তখন আমি কলকাতা থেকে আমার মেয়েকে বললাম যে দেখ, উনি এত মিথ্যে কথা বানিয়ে বলছে, যেটা সত্যি তোরা এসে বল। আমি আমার মেয়েকে রেখেছি। উনি বলছেন আমার মেয়ে নাকি জানে না, আমার মেয়ে নাকি আমাকে না জানিয়ে ওনার কাছে গেছেন, আমার মেয়ে নাকি সব কথা ওনাকে বলেছেন। আমার মেয়ে আমাকে না জানিয়ে ওনার কাছে চলে গেছে, আমি না বলাতে ওনার কাছে চলে গেছে। আমার মেয়েকে, আমার জামাইকে আমি এসেছি, আমার জামাই আসতে চাইনি, বলেছে না আমরা যাব না ওর মধ্যে, আপনি ওটা ঠিক করতে পারবেন, বাবলি মুখার্জি আছে, আপনি ওই লড়াইটা দিন। আমি বললাম আমার লড়াইটা তো আমি দেবো, যেহেতু মিথ্যে কথাগুলো যেগুলো বানিয়ে বলছে সেগুলো তো তোমরা এসে বলতে পারো যে উনি কতটা মিথ্যে বলছে বানিয়ে। ও নাকি সংসার চালিয়েছে, ও নাকি ডেলিভারি খরচা দিয়েছে, ওর নাকি সাত খাওয়ানোর খরচা দিয়েছে, সমস্ত কিছু নাকি ও বেয়ার করেছে। তাহলে তুমি কি করেছো? এই কথাতে আর আমি বলেছি আর আইনজীবী উকিলবাবু নিয়ে আসবেন, যেহেতু বাবলি মুখার্জি আমাকে কেসটা তোলার জন্য বারবার ফোর্স করছে, বাই প্রেশার দিচ্ছে, চাপ দিচ্ছে। ওই কেসটা তোলা যাবে কি যাবে না সেটা লয়ার বলবে। তো ওরা লয়ার, যে গাড়ি করে গেছিলো সে গাড়ি ভাড়া আমি দিয়েছি, লয়ারের ফিস আমি দিয়েছি, হ্যাঁ, দিয়ে আমি কলকাতা থেকে ওখানে বসে বসে সব করিয়েছি। তখন ওরা এসেছে, তখন আমি আমার নাতনিটাকে নিয়ে বিশালে আমি বাজার কলকাতায় ঘোরাঘুরি করছি। বাচ্চাটাকে তো সামলাতে হবে, বাচ্চাটা কথা বলতে দেবে না, এত দুরন্ত বাচ্চা। এবার আমার জামাই উকিলবাবু আমার মেয়ে গিয়ে ওনার সঙ্গে কথা বলেছে। যখন আমি বাচ্চাটাকে নিয়ে ঢুকেছি তখন বলছে আপনি কেন এসছেন, আপনি কি করতে এসছেন, আপনি এখানে? আমি বললাম হ্যাঁ, আমাকে তো বাচ্চাটা সামলাতে হবে। তাহলে আপনার স্বামীকে ডাকুন। স্বামীকে কী জন্য ডাকবে? আমি ভিকটিম, আমার বাড়ির লোক গেছে ওখানে, আমার মেয়ে গেছে, আমার জামাই গেছে, আমার উকিলবাবু গেছে, স্বামীকে কী জন্য ডাকবো? স্বামীর তো অনেক মিথ্যে কথা শুনে এসছেন, এবার আপনি শুনুন সত্যিটা কি, তবে না আপনি দুটো জাজ করবেন। একটা মুখের কথা শুনে কি করে জাজ করবেন আপনি? তারপরে উনি সমস্ত কথা কি আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে না হয়েছে, আমি তো ছিলাম না, আমি তো বাজার কলকাতায় ছিলাম। তারপরে উনি ফট করে একটা গেম চালু করে দিলেন, ওখানে খেলা চালু করে দিলেন। কি মজাদার খেলাটা চালু করলেন উনি, সেটাও আমি আপনাদেরকে বলছি। উনি নানান জায়গায় গিয়ে, উনি রেড লাইট এলাকা, বেশ্যাপট্টিতে গিয়ে, নিষিদ্ধ পল্লীতে গিয়ে উনি সমস্যার সমাধান করেছেন। উনি সেটা ইউটিউবেও দেখিয়েছেন, উনি কী বলে, উনি ফেসবুকেও দেখিয়েছেন, উনি মেসেঞ্জারেও ছেড়েছেন, সব জায়গায় দেখেছেন। উনি কালীঘাটে নিষিদ্ধ পল্লীতে গিয়ে করেছেন, উনি সোনাগাছি নিষিদ্ধ পল্লীতে গিয়ে করেছেন, অনেক জায়গায় করেছেন উনি। ঠিক আছে, এবার উনি আমাকে আমি ওনার ভিডিও দেখে আমি বলেছিলাম ম্যাডাম আপনি তো নিষিদ্ধ পল্লীতে গিয়ে আপনি কাজ করছেন, আপনি ভয়ে ভয়ে কাজ করছেন। উনি বললেন আমাকে যে আমার নিষিদ্ধ পল্লীতে গেলে, রেড লাইট এলাকায় গেলে আমার ভয় লাগে। তাহলে ম্যাডাম আপনি তো ওখানে কিছু খারাপ কাজ করতে যাচ্ছেন না, আর কারোর কোনো মেয়ের খারাপও চাইতে যাচ্ছেন না, মেয়েকে ওখান থেকে ভালো কাজ করে ওখান থেকে বার করে আনতে যাচ্ছেন। হয়তো কারোর বউ চলে গেছে, পয়সার লালসা পেয়ে ওখানে বউ চলে গেছে কি কিছু, হ্যাঁ, অনেকে স্বামীরা ওখানে ছেড়ে দিয়ে আসে পয়সার জন্যে, সকালে ছেড়ে দিয়ে আসে, সন্ধেবেলা নিয়ে আসে, বউকে দিয়ে দেহ ব্যবসা করায়, যেহেতু স্বামী অত রোজগার করতে পারে না। অনেক মেয়েরা চলে যায় স্বইচ্ছায় ওখানে, যে আমার বাড়িতে বাচ্চা আছে, স্বামী আছে, সে অত উপার্জনা করতে পারে না, গিয়ে ওখানে ওরা পয়সার মুহূর্তে ওরা সব কিছু ভুলে যায়, স্বামী সন্তান। সেখানে আপনি উদ্ধার করতে যাচ্ছেন, সেই স্বামীর বউটাকে, মাকে সন্তানের কাছে ফেরাতে চাইছেন, বউকে স্বামীর কাছে ফেরাতে চাইছেন, তো এটা তো আপনি ভালো কাজ করছেন। তো আপনার ভয় কিসের? না আমার একটু ভয় লাগে। তাই আমি বললাম আপনি যদি ওখানকার মেম্বার হবেন, আপনি ওখানকার মেম্বারশিপ কার্ড তৈরি করবেন, ওনাকে বলেছিলাম। তো বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার যদি ওখানে একটা মেম্বারশিপ কার্ড হয় তাহলে খুব ভালো হয়, এই কথা উনি বলেছিলেন। তখন আমি বলেছিলাম ঠিক আছে, আমার তো একটা মেম্বারশিপ কার্ড আছে অনেক বছর আগেকার, তো আমি আপনাকে করে দেবো মেম্বারশিপ কার্ডটা, যাতে আপনার কাজের কোনো প্রবলেম না হয়। ওখানে গিয়ে হয়তো আপনি একটা ভালো কাজ করতে গেলেন, ওরা হয়তো 5টা ক্লাবের লোক ডাকলো, কি হয়তো কাউকে ডাকলো, হ্যাঁ, যেহেতু ওখানে ওদের ওটা নিষিদ্ধ পল্লী, ওখানে ও ক্লাবের লোক ডাকলে ওরা হয়তো 10 জন ছুটে চলে আসবে, সেই কাজে হয়তো আপনাকে বাধা দেবে কি কিছু,
যদি কার্ডটা আপনার কাছে থাকে তাহলে ওই কাজটা খুব সহজেই আপনি করতে পারবেন, যে আমরা এই কার্ডের এটা হচ্ছে আমরা মেম্বার, আমি সোশ্যাল ওয়ার্কার প্লাস আমি মেম্বার, আমি ভালো কাজ করি, আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি, ওনার কোনো খারাপ চাইনি, একটা দুটো সন্তানের কাছে মাকে ফেরাতে এসেছি, স্বামীর কাছে বউকে ফেরাতে এসেছি, আমি এই জন্যে আমি সোশ্যাল ওয়ার্কার, আমি এই কাজটাই করি, যেটা আপনারা করেন সেটাও আমি করছি। তো এই জন্যে ওনাকে এই কার্ডটা আমি বলেছিলাম ঠিক আছে আমি করে দেবো, এই কথাটা ওনাকে বলেছিলাম। কিন্তু ওখানে কার্ড করা মানে যে উনি দেহ ব্যবসা করছেন, আমার কার্ড আছে বলে আমি দেহ ব্যবসা করছি, আমি পজিটিভ, উনি কার্ড করবেন বলে উনি পজিটিভ খাতায় ওনার নাম উঠে যাবে, হ্যাঁ, এরকম কোনো জায়গায় মানে নেই। উনি যেটা মানে বলছেন, হ্যাঁ, উনি যে কি বলছেন উনি নিজেই জানেন না। উনি যাক না, দুর্বারে গিয়ে জিজ্ঞেস করে আসুন, রেড লাইট এলাকাতে গিয়ে নিষিদ্ধ পল্লীতে যে দুর্বার কমিটি যে সংস্থা ওরা চালাচ্ছে, ঠিক আছে, ওরা যে এনজিওটা খুলে বসে আছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে ম্যাডাম আমরা যদি এই কার্ডটা করি তাহলে আমরা কি মানে পজিটিভ খাতায় আমরা নাম লিখিয়ে দিলাম, তার মানে আমরা পজিটিভ হয়ে গেলাম। যাক, ওনার সৎসাহস থাকলে গিয়ে জিজ্ঞেস করে আসুন, ওনার ভয় কিসের? ওনাকে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তো যাক উনি গিয়ে জিজ্ঞেস করে আসুন। তো ওনাকে বলেছিলাম আমি এই কার্ডটা ওনাকে আমি করে দেবো, উনি বলেছিলেন ঠিক আছে, উনি রাজিও হয়েছিলেন। আমি গিয়ে ওখানে দুর্বার কমিটির সঙ্গে কথাও বলেছিলাম, ওরা বলেছিলেন ওনারা কি এখানে থাকেন, আমি বললাম ওনারা এখানে থাকেন না, ওনারা থাকেন কৃষ্ণনগরে, কিন্তু ওনারা এই সোশ্যাল ওয়ার্কারের কাজ করে, অনেক জায়গায় গিয়ে ওনাদের কাজের অসুবিধা হয়, তো ওনারা এখানকার মেম্বারশিপ নিতে চাইছেন, যে যাতে কোনো বাধা না আসে এই কাজগুলো করতে গিয়ে। অনেক সময় ক্লাবের ছেলেটেলেরা চলে আসে, পুলিশ প্রশাসন চলে আসে, আপনারা কে, আপনারা কোথা থেকে এসছেন, কেন আপনারা এসে ডিস্টার্ব করছেন, এই করছেন, তো সেই জন্য ওনারা কার্ডটা করতে চেয়েছিলেন। তো ওনারা তখন বলেছিলেন ঠিক আছে আমাদের এখানে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা যদি উনি পাশ করেন তাহলে ওনাকে মেম্বারশিপ কার্ড আমরা করে দিতে পারবো, এই কথা বলেছিলেন। তো যাই হোক, উনি তারপরে ওনার মাথায় কি ভাবনা চিন্তা এলো, ওনাকে কে কি বোঝালো, হ্যাঁ, সে আমি জানি না। তো উনি তখন বললেন না না এটা বদনাম, আমাকে যদি ওখানে কেউ দেখে ফেলে, আমার গাড়ি যদি ওখানে কেউ দেখে ফেলে, বলবে আমি নিষিদ্ধ পল্লীতে এসে আমি নোংরামো করছি, এটা করছি ওটা করছি, আমি এইভাবে কাট করব না, আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে গিয়ে আমি কাট করব। তাই বললাম ঠিক আছে, তখন আমার নামটাও থাকবে, আপনার সহযোদ্ধাদের সঙ্গে আমিও কাট করে নেবো। যেহেতু আপনার সঙ্গে, যেহেতু আমি বলছি সহযোদ্ধা হয়ে কাজ করব, যাবো, বাড়িতে তো সারাদিন বসেই থাকি, যদি আপনার সঙ্গে গিয়ে কিছু কাজ শিখতে পারি, আপনার পাশে আপনি যেহেতু ভালো কাজ করছেন, আপনার পাশে গিয়ে যদি দাঁড়াতে পারি আমরা, হ্যাঁ, সেই জন্যই আমি বলেছিলাম যে কার্ডটা করে দেবো। আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য বলিনি, হ্যাঁ, আর এটার মধ্যে কিন্তু আমার এক বিন্দু কোনো কিচ্ছু আমার নেই। উনি বলছেন ওনাকে নাকি বিক্রি করে দেবে, দুর্বার কমিটির কার্ড করলে ওনাকে বিক্রি করবেই বা কে, আর ওনাকে কিনবেই বা কে? ওই 45-50 বছরের মহিলাকে ওখানে কিনবেই বা কে? কেনার জন্য কি বসে আছে? উনি কি ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা, যে ওনাকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দেওয়া হবে? তো এই কথাটা উনি, এই চালাকিটা উনি কাজে লাগিয়ে দিলেন, ঠিক আছে। সেখানে আমার মেয়ে জামাই উকিলবাবু গিয়ে বলল কেস তোলা হবে না, 6 মাস আগে সংসার করুক তারপরে কেসটা তোলা হবে। একবার কেস তুলে দেওয়া হয়েছিল 2023-এ, উনি কোনো সংসার ধর্ম করেননি, উনি কোনো টাকা পয়সা দেয়নি, হ্যাঁ, কোনো মানে খোঁজবাজ ওনার ওয়াইফে রাখিনি, প্লাস ওয়াইফকে এখানে ঢুকতেও দেয়নি, উনি ওয়াইফের বাড়িতেও যায়নি। তা আবার যখন কেস করা হয়েছে, এই কেস উঠবে না, এখন উনি 6 মাস সংসার করবে তারপরে দেখা যাবে। উকিলবাবু এই কথাটা বলে চুপ হয়ে গেছে। এবার দেখুন উনি যে অন ক্যামেরা করে, সবাই তো অন ক্যামেরায় আসতে চায় না, না, ওনার উকিলবাবু অন ক্যামেরায় আসবেন, যে আমার উকিলবাবু অন ক্যামেরায় আসবে, কিসের জন্য আমার উকিলবাবু অন ক্যামেরা আসবে? ওনার সম্মান নেই? পয়সা দিয়েছি বলে ওনার একটা মান সম্মান নেই? উনি বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টের উনি উকিল, হ্যাঁ, ওনার উকিলকে উনি আনুক না, ওনার উকিল যেটা কাজ করে উনি আনুক, ওর ক্যামেরার সামনে দেখি ওনার উকিলকে, তখন থেকে উকিলের দিকে ক্যামেরা করেন না, উনি ওনার দিকে ক্যামেরা করেন, ওনার সহযোদ্ধাদের দিকে ক্যামেরা করেন। আমি ওনাকে ক্যামেরা করতে বলেছিলাম, আমি ভাইরাল হওয়ার জন্য ওনাকে ক্যামেরা করতে বলেছিলাম, আমার শ্বশুরবাড়িতে বলেছিলাম যা যা হবে, আমার হাজব্যান্ডের, আমার দেওরের, আমার সবার, যে যে ওখানে আসবে কথা বলতে, সবারই আপনি ক্যামেরা করবেন ওখানে। আমি ভাইরাল হওয়ার জন্য আমি আমার একার ক্যামেরা তো ওখানে করতে বলিনি ওনাকে, উনি যেটা ফোনে বলছেন, ওনার এতে উনি করে বলছেন ইউটিউবে, ওনার অফিসে বলছেন যে আমি ভাইরাল হওয়ার জন্য আমি ক্যামেরা করতে বলেছি।
আমি বলেছিলাম যে ওখানে যা কিছু হবে সবাইকে ক্যামেরায় তুলে ধরবেন, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমি, যে ওনার কাজের লোক আসতে পারে, ওনার দাদারা আসতে পারে, আদার্স অন্য কেউ আসতে পারে, সবারই ক্যামেরা করবেন। আমি আমার একার ক্যামেরা করতে বলেছিলাম? উনি এত মিথ্যাবাদী মহিলা, উনি ওরকমভাবে মিথ্যা কথা বলছেন যে আমি ভাইরাল হওয়ার জন্য আমি ক্যামেরা করতে বলেছি। উনি কারোর ক্যামেরা করেননি, খালি উনি আমার দিকে ক্যামেরা করে রেখেছেন। ওনার যে পারমিতা আমার দিকে ক্যামেরা, শঙ্কর আমার দিকে ক্যামেরা, স্যান্ডি আমার দিকে ক্যামেরা, সৈকত আমার দিকে ক্যামেরা। কেন ভাই, আমি কি বিশাল সেলিব্রিটি যে আমার দিকে ক্যামেরা করেছেন? যারা অন্যায় করেছে, দিনের পর দিন করেছে, ফ্রডিং করেছে, আমার এটিএম চুরি করেছে, আমার গহনা আটকে রেখে দিয়েছে, আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছে, তাদের ক্যামেরা করুন আপনি, তাদের সঙ্গে আমারা করুন। যে এই হচ্ছে রূপা মণ্ডল, এই হচ্ছে ওনার হাজব্যান্ড, এই হচ্ছে ওনার দেওর, এই হচ্ছে ওনার ভাসুর, এই হচ্ছে ওনার যা, সবারই ক্যামেরা আপনি করুন ওখানে। সেই পারমিশনটা আপনাকে দিয়েছিলাম আমি, আমার ক্যামেরা ভাইরাল হওয়ার জন্য আমি দিয়েছিলাম। আমার গয়না আছে, আমি নিজের গয়না পরি, হ্যাঁ, আমি কারোর বাবার পয়সায় পরিনি। আমাকে গয়না পিসি নাম কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে গয়না পিসি নাম? কেন তাদের নেই বলে দেখে জ্বালা হয়? তারা রোলগোল পরে নিশ্চয়ই ঘুরে বেড়ায়, সেই জন্য তাদের জ্বালা হয়। তো জ্বালা হলে তো আর তাদের কাছে উড়ে উড়ে চলে আসবে না, এগুলো করতে খাটনি আছে, এগুলো করার জন্য গয়না পরতে গেলে পয়সা লাগে। দোকানদারের কাছে গিয়ে গয়না দেখলে সে গয়নাটা আমার গলায় চলে আসবে না। গয়না পিসি তুমি যদি আমার নামটা গয়না পিসি দিতে পারো, তাহলে আমি তোমাদের নাম দিতে পারি না? হ্যাঁ, আমি গয়না পরি, আমার বাবার পয়সায় পরি, আমি আমার পয়সায় পরি, আমার মার পয়সায় পরি, কারোর বাবার পয়সায় পরি না আমি যে সে আমায় গয়না পিসি বলে নাম দেবে। কিছু বলি না বলে একদম মাথায় উঠে, মানে যা নাই তাই নাই আমার নামে বলছে সোশ্যাল মিডিয়াতে বসে। হ্যাঁ, ওনার নামে নাকি কেউ কিছু বলে না, যাক না থানায় গিয়ে দেখে আসুক না ওনার নামে কতগুলো চিঠি লিখে এফআইআর করে লোকের দিয়ে গেছে। এক লোক ফ্রড হবে, এক লোক আত্মসাৎ হবে, তারপরে সেই লোকটা কি ভাববে? একটা মানুষ 50,000 1 লাখ আত্মসাৎ হয়ে গেল, তারপরে সে কোর্ট কাছারি গিয়ে আরও টাকা মানে খরচা করবে, সে কোর্টে দৌড়াবে। সেই জন্য লোকে ভাবে যে গেছে, যাক বাবা, আর দরকার নেই, বোঝা হয়ে গেছে এনাকে। উনি 12 বছর 14 বছর ধরে কাজ করছে, হ্যাঁ, যার কাছে মানে প্রস্টিটিউট মহিলাদের যেরকম কোনো রেট বাঁধা নেই, 200 টাকা থেকে নিয়ে যা রেট পায় তাই রেট ওরা নিতে থাকে, সেরকম ওনারও কোনো রেট বাঁধা নেই। উনি হাঁ করে ওত পেতে বসে থাকে বাঘের মতন, যে কে কীরকম ভিকটিম আসছে তার উপরে ঝাঁপিয়ে পড়বেন। উনি 200 টাকা 2000 টাকার থেকে নিয়ে 2 লাখ টাকা অবধি উনি ছাড়েন না। কারোর থেকে 2000 পেলে ওটাই ওনার লাভ, 3000 পেলে লাভ, 5000 পেলে লাভ, 10,000 পেলে লাভ, 20,000 পেলে লাভ। চাকরি নেই বাকরি নেই, লোকরা এখানে ওখানে দৌড়াচ্ছে, লোকের চাকরি চলে, উনি ওই একটা চেয়ারের মধ্যে বসে বসে কিছু গরিব মানুষের সমস্যার সমাধান করে যদি 5,000 টাকা কামিয়ে নিচ্ছে, 2,000 টাকা কামিয়ে নিচ্ছে, তাহলে সে পার ডে তার রোজগারটা কত হচ্ছে তাহলে চিন্তা করো। সার্ভিসম্যানে যে মানে যে প্রাইভেট জব করছে, যে গভর্নমেন্ট সার্ভিস জব করছে, তার থেকেও তো ওনার বেশি রোজগার হয়ে যাচ্ছে, অথচ ওনার নামও হয়ে যাচ্ছে। কিন্তু উনি যে টাকা নিয়ে কাজ করছে সেটা বলে উনি তো খালি বলছেন আমার 500 টাকা ভিজিট। কার থেকে কত টাকা নিচ্ছে উনি সৎসাহস থাকলে বলুক যে 30,000 টাকা নিয়েছে এই লোকটার এই কাজ করেছি, 20,000 টাকা নিয়েছে এই লোকটার এই কাজ করেছি। গরিব মানুষ এ দিতে পারবে না, 5,000 টাকা নিয়েছি আমি এনার কাজটা করেছি। হ্যাঁ, এ ওর থেকেও গরিব, এনার আমি ফ্রিতে কাজটা করে দিয়েছি। ইনি বড় লোক, এনার কাজটা আরও বেশি ছিল, মানে বেশি খিচুড়ি পেকেছিল কাজটা। এখানে থানা পুলিশ একে তাকে পয়সা খাওয়াতে হবে, এনারটা আরও বেশি নিয়েছি, নাহলে এই কাজটা হওয়ার ছিল না। অন ক্যামেরা বলার সাহস নেই, অনেক তো বড় বড় কথা উনি বলছেন আমি শুনছি, অন ক্যামেরা এইসব বলার সাহস নেই ওনার, যে কার থেকে কত টাকা উনি নিচ্ছেন আর টাকাটা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছেন। হ্যাঁ, আর এসে একটা অফিস খুলে বসে আছেন, একটা দোকান ভাড়া নিয়ে একটা এসি লাগিয়ে একটা চেয়ার টেবিল না লোকের সমস্যার সমাধান করছেন। এবার আমি বলছি, আমার যখন মেয়ে জামাই ওনার কাছে গেছেন, আমার মেয়ে জামাই ওনার কাছে টাকা চাইতে গেছিল। ম্যাডাম আপনি যখন কাজটা করতে কী কাজ করলেন? বাড়িতে তুলে দিলেন? কি বাড়িতে তুলে দিলেন? বাড়িতে আপনি কি তুলে দেবেন? ওনার তো কেস চলছে, উনি তো ওনাকে তো পুলিশ এসেও তুলে দিয়ে যাবে, কোর্টের রায় বেরোলেও তো ওনার বাড়িতে, উনি বিবাহিত স্ত্রী, ওনার বাড়িতে ওঠার অধিকার আছে। ওনার স্বামী যতই অস্বীকার করুক, যতই দরজা ভেঙে দিক, পুলিশ প্রোটেকশন দিয়ে আমাকে তালা ভেঙেও ঢুকিয়ে দেবে।
আমার স্বামীর ক্ষমতা আছে তালা বন্ধ করে রেখে দেবে? ডিভাইডেড মামলা করলে, বাড়ি চোরের মামলা করলে উনি কে যে উনি আমাকে বাড়িতে তুলে দেবেন? তা আমার মেয়ে জামাই গেছিলেন ওনার কাছে টাকা চাইতে, যে ম্যাডাম আপনি কি কাজ করলেন, আপনার তো সমস্ত কাজ আমরা দেখলাম ফোনের মধ্যে, ইউটিউবে আপনি যে ছাড়লেন আমরা দেখলাম আপনার কাজটা, এবার যে আপনি টাকাটা নিয়েছেন তো গয়নাগুলো কি আপনি উদ্ধার করেছেন? আর যদি গয়নাগুলো না উদ্ধার করতে পারেন তাহলে টাকাটা ফেরত দিয়ে দিন। যেহেতু ওনাকে এই কথাটা বলবে বলার আগেই উনি একটা চালাকি খাটিয়ে নিলেন, আমার জামাইকে দুর্বার এইবার ওইবার আমাকে এই কার্ড দেখিয়েছে, আমাকে সেই কার্ড দেখিয়েছে, ওনার কাছে একটা দুর্বারের কার্ড আছে। বেসিক্যালি একটা জামাই মানুষ, তার মাথা গরম হয়ে যাবে। এবার উনারই সব আমচা চামচারা ফোনের মধ্যে বলছে, হ্যাঁ আমরা এবার কিন্তু পথে নামবো, আমরা কিন্তু এবার এই করবো, আমরা কিন্তু এবার ওই করবো। আবার কেন একটা মহিলা নিয়ে আবার কেন এতবার করে আসছে? আরে সেই মহিলার টাকা গেছে, সেই মহিলা একবার ছাড়া 10বার যাবে তোমার অফিসে, কেন যাবে না? তুমি টাকাও দেবে না, তুমি কাজ করবে না, তুমি হয় কাজ করে দাও আর নাহলে টাকা ফেরত দাও, দুটোর মধ্যে একটা করো। তুমি আমার কাজ করে দিতে, আমি টাকা চাইতাম না তোমার থেকে, তুমি আমার কাজ করোনি, তুমি আমার টাকা দাও ফেরত, কেন দেবে না? একটা দুটো টাকা না, তুমি টাকা হজম করে দেবে, এত সহজ? তখন আমার জামাইকে যা নয় তাই উনি দুর্বারের ব্যাপারে উনি বলেছেন, আমার জামাই মাথা গরম হয়ে গেছে। জামাই মানুষকে তো এসব বলা যায় না, না? তা হলো যাকগে, সোনাগাছি নিষিদ্ধ পল্লীর এসব নাম টাম নিয়েছে আমার জামাইয়ের সামনে। তো আমার জামাই রেগে গেছে, গিয়ে আমাকে বলল যে উনি তো টাকা দেবেন না, উনি উল্টে অন্য কথা বলছে, তার থেকে চলুন। আর আমার জামাইকে বলছে আপনি আপনার শাশুড়িকে সব শেখাচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, হ্যাঁ তো আপনি ফাঁসবেন, আপনার জেল হবে, আপনার হবে। এবার স্বাভাবিক, দেখুন এইসব কথা শুনে থানা পুলিশ কোর্ট কাছারির কথা শুনে সবারই একটু লাগে। যারা যায়নি তাদের ভয় লাগবে, যারা দীর্ঘদিন যাচ্ছে তাদের ভয় কেটে গেছে। এই যে আজকে আমি 4 বছর হলো কোর্টে যাওয়া আসা করছি, 4 বছর, 2026 হলে 4টে বছর হবে। আমাকে থানা পুলিশ দেখাক না, আমাকে কোর্ট কাছারি দেখাক না, এখন অনেকটাই আমি বুঝে গেছি। আগে যখন প্রথম আমি গেছিলাম থানা পুলিশের নাম, তো পুলিশ ফোন করলে আমার হাত পা কাঁপতো, যে কি বলবো, কি করবে, কি জিজ্ঞেস করবে। এখন তো কিছু হয় না আমার। যারা যাওয়া আসা করে তাদের অভিজ্ঞতা হয়ে যায়। যেহেতু আমার জামাইয়ের অভিজ্ঞতা নেই, উনি চাকরি করে খান, উনি দেখছেন যে একটা থানা পুলিশ হয়ে গেলে একটা চাকরির প্রবলেম হয়ে যাবে, আমি বউ বাচ্চা নিয়ে আমাকে সংসার চালিয়ে খেতে হবে, সংসারটা করতে হবে, আমার একটা ছোটো বাচ্চা আছে, বেকার আমি কিছুই করলাম না, আমি এই ঝামেলার মধ্যে ফেসে যাচ্ছি। জামাই আমাকে বললো আপনি চলুন এখান থেকে, আর কোনো ঝামেলার দরকার নেই, আপনি চলুন, নাহলে এখন উনি থানা পুলিশ ডাকবেন, ওনাদের সব মহিলারা আসবেন, আপনাকে মারধর করবেন। আমি না, তুমি চুপ করে থাকো। অতই সোজা যে আমি 2 লক্ষ টাকা দিয়েছি আর ওনার মহিলারা এসে আমাকে মারবে আর আমাকে পুলিশে ধরিয়ে দেবে? কেন, আমি কি কারোর থেকে টাকা নিয়ে বসে আছি? হ্যাঁ, কারোর থেকে ফ্রড করেছি, আত্মসাৎ করেছি? যে তুমি বলছো চলুন চলুন চলুন, তার মানে কি? এই করে তো এই মহিলা এত পেয়ে বসেছে। এত ফ্রড ওনার আজকে 12-14 বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই কীর্তিটা। তোমরা গেলে যাও, আমি আমার টাকার কথা বলবো। তখন আমার জামাই আমাকে চিল্লিয়ে দুটো যাতা কথা বলেছেন, রাগ হয়ে গেছে। রাগ হতেই পারে, বেটা ছেলে মানুষ, আমি জামাইয়ের কথা শুনছি না তো রাগ হবে না? উনি তখন দুটো কথা আমাকে বলেছেন। আমার উকিলবাবু সেখানে ছিল। এবার তারপরে আমরা ব্যাগ আনতে গেছি, আমি না ঠিক আছে আমরা চলে যাচ্ছি, ব্যাগটা আমার মেয়ের ব্যাগও ওখানে ছিল, আমার ব্যাগও ওখানে ছিল, ব্যাগটা আনতে গেছি। তারপর আমার জামাই গেলেন, জামাই গিয়ে আমার মেয়েকে বললেন চলো। উনি একটা পেপার দেখাতে চাইছিলেন, কি পেপারে কি লেখা আছে না লেখা আছে। উকিলবাবুকে ডাকতে গেলাম, উকিলবাবু বললেন উনি আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছেন, বাইরে যান। হ্যাঁ, ওনার থেকে আমার লেভেল অনেক উপরে, ওনার থেকে আমার অনেক লেভেল অনেক উপরে। উনি আমাকে কি ভেবেছেন, আমাকে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন, গাড়ির কাছে বসতে বললেন, আমি ওনার অফিসে যাবো? আমি যাব না কোনো পেপার দেখতে। আমার জামাইকে বললাম তুমি দেখো। আমার মেয়ে বললো যে কী পেপার উনি দেখাচ্ছেন, যে একটু পেপারটা দেখো। তো আমার জামাই তো প্রচণ্ড রেগে গেছিলো, বললো কোনো পেপার দেখো না, তুমি চলো। আমার জামাই আমার মেয়েকে নিয়ে চলে গেল। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে আসছিলাম, আমাকে বাবলি মুখার্জি বললো আপনি বসুন, আপনার সঙ্গে কথা আছে, আপনি বসুন, আপনার সঙ্গে কথা আছে। আমি বললাম ম্যাডাম আমার সঙ্গে কী কথা আছে? না, আপনাকে মিষ্টি খাওয়াবো, আপনি বসুন। আমি বসলাম, আমার তো ভয়ের কোনো কারণ নেই, আমি বসলাম।
তারপরে ফোনের পর ফোন ওনার আসছে, কে স্যান্ডি, কে ভ্যান্ডি, কে গ্যান্ডি, হ্যাঁ, কে পারমিতা, কে এ ও হ্যানা তানা, সব ওদেরই লোকজন, আম পাবলিক জনগণ কেউ নয়, সব ওদেরই আমচা চামচাগুলো ফোন করে আমাকে কোশ্চেন করছে, আমাকে অ্যান্সার দিতে ওখানে বাধ্য। কেন বাধ্য? আমি অ্যান্সার দিতে কেন বাধ্য? কতবার অ্যান্সার আমি দেবো? কেন অ্যান্সার দেবো আমি ওখানে? আমি তোমার কাছে গেছি, আমার স্বামী মেন্টাল টর্চার করছে, ফিজিক্যাল টর্চার করছে, সেই জন্য আমি তোমার কাছে তোমায় খুঁজে খুঁজে গেছি, তোমার ইউটিউব লাইভ দেখে গেছি, তোমাকে 2 লক্ষ টাকা দিয়েছি যে তুমি 12 লক্ষ টাকার গয়না আমার হাতে তুলে দেবে, আমার জিনিস আমার কাছে পড়ে থাকবে, স্বামীর জিনিস স্বামীর কাছে, স্বামীর যদি আমাকে কিছু দিয়ে থাকে নিয়ে নিই স্বামী, সেটা আপনি বলুন দাঁড়িয়ে যে ঠিক আছে আপনি তো স্বামীটা নিয়ে নিচ্ছেন, তাহলে স্বামী আপনার স্বামীর যেটা সেটা দিয়ে দিন। স্ত্রী ধন কখনো স্বামী নিতে পারে না, কোনো আইনে লেখা নেই এটা। উনি তো আইন ভালো জানেন, উনি তো বলছেন না আমি উকিল বাবু, আমি একজন ওকালতি করেছি 3 বছর, আমি উকিলের কাজ করেছি, আমার অনেক নলেজ, উনি তো উকিল বাবু বলেই আমায় পরিচয় দিয়েছেন। তারপরে হয়েছে ব্যাপারটা, উনি আমাকে বোঝ করেই রেখেছেন, উনি একের পর এক আমাকে ফোনের মধ্যে জিজ্ঞেস করছেন, সকাল থেকে একটা মানুষ চা 2টো বিস্কুট খেয়েছি, দুপুরবেলা খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই, সে মানুষটাকে রাত্রি 8টা অবধি হ্যারাসমেন্ট করেছে, ওখানে 8টা অবধি হ্যারাসমেন্ট করেছে। ওখানে মুন্নি ছিল, আর কে তোমার চাষাপাড়া থেকে কে একজন নিয়ে এলো চুল কাটার জন্যে, চুল কাটা হলো, আমাকে মারধর হলো ওখানে, ঠিক আছে। তারপরে আমি বাড়ি চলে এসেছি। ওখানে যখন আমি সব চেঁচামেচি করলাম, মারধর, ওইটুকু অফিসের মধ্যে তো হবেই, হ্যাঁ, 4 জন থাকলে চেঁচামেচি, হ্যাঁ। তারপরে ওখানে লোকজন সব বেরিয়ে আসছি যখন, তখন ওখানে লোকজন কিছু, তারা তো আর এসে সাক্ষী দেবে না, তারা তো বলবে না, আশেপাশে তাদের বাড়ি আছে, তারা বেরিয়ে দেখলো কী হলো বাবা এত চেঁচামেচি হলো। আমি আমার মতন টোটো ধরে চলে এলাম, টোটো ধরে বাড়িতে চলে এলাম। আমার হাজব্যান্ডকে আমি কিছু বলিনি, হ্যাঁ, কিছু না বলে আমার একটা অক্ষয় তৃতীয়ার দিন আমার কিছু জুয়েলারি বানানো ছিল পিসি চন্দ্রতে, সেখানে অফার চলছিল কিছু। আমি কি করলাম, আমাকে বলছে বাবলি মুখার্জি যে আমরা যতক্ষণ না যাব ওনাকে বেরোতে দেবেন না। কেন আমাকে বেরোতে দেবে না? আমি কি চোর না ডাকাত? কেন বেরোতে দেবে না? ওনার পারমিশন নিয়ে আমাকে বেরোতে হবে ওখান থেকে? হ্যাঁ, উনি কে? উনি কোথাকার হরিদাসী যে ওনাকে পারমিশন নিয়ে আমাকে বেরোতে হবে? হ্যাঁ, আমার পিসি চন্দ্রতে আমার ওখানে গোল্ড দেওয়া আছে, সেখানে ওরা পার গ্রামে ওরা ছাড় দিচ্ছে, হ্যাঁ, তারপরে মেকিং চার্জ ওরা ছাড় দিচ্ছে, তাহলে সেখানে আমি যাব না? তো আমি সেখানে আমার হাজব্যান্ডকে কিছু না বলে আমি সেই দিন মানে অক্ষয় তৃতীয়ার আগের দিনকে আমি রাত্রিরের ট্রেনে 8টার ট্রেনে আমি কলকাতায় এসেছি। মারধর খেয়েছি আমি সোমবারের দিনকে, রবিবারের দিনকে, সোমবার মঙ্গলবার বুধবারের দিনকে আমি কলকাতায় এসেছি। বুধবারের দিন এসে অক্ষয় তৃতীয়ার আগের দিন আমি এসেছি। মারধর খেয়ে আমার স্বামীর কাছে গেছি, আমার স্বামীকে বলেছি, আমার স্বামী বললো দেখো তুমি তো এখান থেকে ওনাকে চেক দাওনি, এখান থেকে তো টাকা দাওনি, ওনার অফিসে দিয়েছো, তোমার বাড়ি থেকে চেক দিয়েছো, তোমার আধার কার্ড কলকাতা, তোমার ভোটার কার্ড কলকাতা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট কলকাতা, তুমি ওখানকার নাগরিক, তুমি এখানে না থানায় গিয়ে তুমি বাগুইহাটি থানায় যাও, গিয়ে তুমি ওনার নামে এফআইআর করো যে আমার সঙ্গে এইগুলো এগুলো হয়েছে। এখানে তুমি করবে, এখানে তুমি করবে, এখানের থেকে কাগজ বাগুইহাটি পাঠাবে, বাগুইহাটিতে তুমি ডাইরেক্ট করলে বাগুইহাটি থেকে করে কি বলে তোমার মেল করে এখানে পাঠিয়ে দেবে, তখন এখানকার পুলিশ স্টেপ নেবে। আমার হাজব্যান্ড বললে কথা, যতই হোক হাজব্যান্ড, মার খেয়েছি, চুল কেটেছে, যাই কেটেছে, আমার হাজব্যান্ড বললো তুমি সোজা কলকাতায় যাও, কলকাতায় গিয়ে বাগুইহাটি থানায় এফআইআর করো, ওখানকার পুলিশ মেল করে এখানকার পুলিশকে যখন পাঠাবে এখানকার পুলিশ তখন স্টেপ নেবে এনার বিরুদ্ধে। এবার আমি কলকাতায় গেছি আমার কাজ মেটাতে, আমাকে বলছে ভয়ে পালিয়ে গেলেন কেন? ওর মতো মহিলাকে আমি ভয় পাবো? হ্যাঁ, যে ওনার ভয়ে, আমি আমার নিজের কাজে এসছি, উনি বলছেন আমি নাকি পালিয়ে এসছি ওখান থেকে, ওনার ভয়, ওনার থেকে মার খেয়েছি, আরও যদি মার খায়, হ্যাঁ, সেই জন্য আমি পালিয়ে এসেছি। তো একটা মানুষকে 4 জন মিলে মারাটা খুবই সুবিধা, একটা মানুষকে একজন মারুক না, মারুক, এসে আয় না, এসে কলকাতায় এসে মার ক্ষমতা থাকলে। কলকাতায় তুই বাবলি মুখার্জিকে বলছি, উনি তো ও তো আমার বাড়ি চেনে, বাবলি মুখার্জিকে বলছি বাবলি মুখার্জি
আমার বাড়ি চেনে, আমার বাড়ি থেকে টাকা নিয়ে গেছে, থামস আপ খেয়ে গেছে বসে, ঠিক আছে, আমার বাড়ি থেকে চেক নিয়ে গেছে। ওনাকে বলছি, আমি বাবলি মুখার্জিকে বলছি যে আমার বাড়িতে এসে ও আমাকে মেরে দেখাক, তবে জানবো যে ও বাবলি মুখার্জি। ঠিক আছে, চ্যালেঞ্জ করলাম। উনি আমাকে 1 সপ্তাহ, ওনার বাবার কি চাকর আছি, ওনার চাকর আছি যে উনি যেখানে ডাকবেন আমি চলে যাব? হ্যাঁ, উনি আমাকে 1 সপ্তাহ চ্যালেঞ্জ দিচ্ছে, আমি কি কারুর চাকর? হ্যাঁ, কারুর বাবার চাকর না কারুর চাকর, কেনা চাকর আমি, যে উনি চ্যালেঞ্জ করবে, উনি আমাকে ডাকবেন আর আমি চলে যাব? তাহলে আমিও ওনাকে ডাকছি, উনি আসুক, এসে আমার বাড়িতে এসে মেরে দেখাক আমাকে। সহ্যর একটা সীমা আছে, কিছু বলি না, সবাই মুখ বন্ধ করে সহ্য করে চলে গেছে বলে উনি ভেবে নিয়েছেন নাকি সবাইকে গুলিয়ে ফেলেছে আমার সঙ্গে। হ্যাঁ, কেস করছেন, কেস ওনাকে দেখাবো, কেস করছে, উনি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেখাক, দেখি ওনার কি ক্ষমতা, বন্ধ করে দেখাক। আর আমার ক্ষমতা থাকলে আমিও চালু করে নেব ইউটিউব চ্যানেল। কারোর বিরুদ্ধে সত্যি কথা বলাটা অপরাধ, হুমকি, যে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে? হ্যাঁ, সত্যটা সবাই জেনে যাচ্ছে বলে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে? এতদিন সত্যটাকে বলতে সাহস পায়নি ওনার নামে, ওনাকে সবাই ভয় পায়। ওনার অনেক বড় বড় উঁচু মহলে ওনার হাত আছে, উনি দুর্গাপুজোর ফিতে কাটছে, একটা মহিলা মানুষ, তার লজ্জা করে না? থানার পুলিশ বলে যে বাজে মহিলা, উনি দাঁড়িয়ে এখানে কাপড় খুলে দিতে পারবেন, আপনি পারবেন? আমাকে বলছে, ওনার থানার পুলিশ আমাকে বলছে, ওনার জজ সাহেবের কোর্টের লোকরা বলছে আমাকে যে এখানে আসে দুটো বাউন্সার নিয়ে এরম করে যায়। কই, আমাদের তো বডিগার্ড লাগে না? তোমার প্রাণহানি হবে, কিসের তোমার প্রাণহানি হবে? তুমি লোকের ভালো কাজ করতে যাচ্ছ, তোমার প্রাণহানি হবে? সেখানে লোককে শেখাচ্ছে যে আমাকে লোকে খুন করবে, মার্ডার করবে, সেই জন্য আমি বাউন্সার নিয়ে ঘুরছি। আমি কারোর ভালো কাজ করতে যাব, আমার প্রাণহানি হয়ে যাবে সেখানে, আমাকে সেখানে মার্ডার হয়ে যেতে হবে, সেই জন্য আমাকে 4টে বাউন্সার নিয়ে যেতে হবে সেখানে। আমি নিশ্চয়ই অন্যায় কিছু কাজ করছি, সেই জন্য আমি বাউন্সার নিয়ে যাচ্ছি। এসবগুলো উনি করেছেন, ওনার থানায় গিয়ে আমি নিজে শুনেছি। আমি যখন ওখানে বসে, যখন আমাকে মেরেছিল, যখন আমার চুল কেটে দিয়েছিল, আমি মিডিয়াকে ফোন করেছিলাম। দাঁড়া বাবা, মিডিয়াকে আমি ফোন করেছিলাম যে দাদা এরকম আমার সঙ্গে এই হয়েছে, হ্যাঁ আপনারা কি একটু কোতলিয়া থানায় আপনারা আসবেন? তখন উনি বলেছিলেন যে কে করেছে আপনার সঙ্গে ফ্রডিং? বাবলি মুখার্জি। চিন্তা করুন, আমি বলার আগে নিউজ চ্যানেলের লোক আমাকে বলেছে আপনি বাবলি মুখার্জির কাছে গেছিলেন, উনি ফ্রড করেছেন আপনাকে, আপনি ওখানে এফআইআর করুন না, আমাদের ডাকবেন, আমরা আসবো, আপনার সঙ্গে ফ্রড করেছে। তাহলে একটা চ্যানেলের লোক, সেও মিথ্যা কথা বলছে ওনার বিরুদ্ধে, যে উনি অনেকের সঙ্গে এরকম করেছে। হ্যাঁ, একটা পুলিশ প্রশাসন, সে মিথ্যা কথা বলছে যে এখানে ওনাকে এসে বন্ধ করে দিলে, ওনাকে এখানে এসে ওনার মহিলারা সব এসে চিল্লামিল্লি করে, এটা ওটা সেটা করে, হ্যাঁ গালাগাল ফালাগাল এখানে ওখানে করে, সেই জন্য আমরা ছাড়তে বাধ্য হয়ে যাই। চিল্লামিল্লি করে, অন্যায় করবে, আর তোমার ওখানে সহযোদ্ধারা গাড়ির সামনে দাঁড়িয়ে যাবে, আর গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়বে, ওখানে অশ্লীল ভাষায় গালাগাল করবে, তো পুলিশ প্রশাসন ছাড়তে বাধ্য হয়ে যাবে। আমি তখন পুলিশ প্রশাসনকে বললাম, স্যার আপনাদের হাত বাঁধা, আপনাদের এখানে মহিলা পুলিশ নেই? আপনারা মহিলা পুলিশ দিয়ে মহিলাদেরকে ঠান্ডা করতে পারেন না? আপনারা ভয় পেয়ে যান, আপনার এখানে এসে গালমন্দ করে, চেঁচামেচি করে, অশ্লীল ভাষা বলে, আপনাদের গাড়ির চাকার সামনে শুয়ে পড়ে, বসে পড়ে বলে আপনারা ভয় পেয়ে যান? বলে কি করব? আপনি অভিযোগ লিখুন। এরকম অনেক অভিযোগ এখানে পড়ে আছে, তারা সামনে আসেই না। তারা দেখছে আমাদের আত্মসাৎ হয়েছে টাকা পয়সা, আবার কে থানা পুলিশ কোর্ট কাছারির মধ্যে যায়? সবাই তো খেটে খাওয়া মানুষ না? কোর্ট কাছারিতে তো জানেন গেলে সারাটা দিন নষ্ট, পয়সা নষ্ট, কিন্তু বিচার কোর্টেই আছে। নাহলে এত হাজার কোটি লোক কোর্টে যেত না, সবাই সোশ্যাল ওয়ার্কার যারা করে না, সব ফেক, এরা সব ফেক। কারোর থেকে 2000 টাকা নিচ্ছে, সেটাও ছাড়ছে না। কারোর থেকে 2 লাখ পেলে তো ব্যাস সোনায় সোহাগা। কারোর থেকে 50,000, কারোর থেকে 65,000, কারোর থেকে 80,000, কারোর থেকে 40,000।
দিয়ে দেখাচ্ছি আমি এই সোশ্যাল ওয়ার্কার কাজ করছি, এই জুড়ে দিচ্ছি স্বামী, এই হাতে হাত মিলিয়ে দিচ্ছি, এই ফুল দিয়ে দিচ্ছি, হ্যাঁ আই লাভ ইউ বলিয়ে দিচ্ছি। হ্যাঁ, এসব নাটকবাজি হচ্ছে সোশ্যাল ওয়ার্কারের নামে। ব্যবসা খুলে বসে আছো, তুমি সম্মান রোজগার করছো না, তুমি পয়সা রোজগার করছো বসে বসে। তুমি ভেবেছিলে আরও 5 জনের মতো রূপা মণ্ডলকে মারবো, ধরবো, চুল কেটে দেবো, ভয় দেখাবো, আত্মসাৎ করবো। হ্যাঁ, রূপা মণ্ডলও ভয় চুপ হয়ে বসে যাবে। রূপা মণ্ডল কাউকে ভয় পায় না, একমাত্র ভগবানকে ছাড়া রূপা মণ্ডল কাউকে ভয় পায় না। বুঝেছো তুমি যে তুমি কার সঙ্গে করতে এসেছিলে? তোমার কাছে এখন পাই টু পাই প্রমাণ আছে, আমার কাছেও প্রমাণ আছে। তুমিও দেখাবে, আমিও দেখাবো। তুমি বলবে আর আমি গিয়ে কোর্টে কেস করব? কোর্টে তো কেস করবই, নিশ্চয়ই করব, কেন করব না? কোর্টে তো কেস করবই, যখন দরকার হবে তখনই করব, যখন আমার উকিলবাবু বলবে তখনই করব। তুমি ভাবলে কি করে তোমার নামে কেস করব না? তুমি এটা ভেবে বসে আছো যে আমি কেস করব না? তুমি আমার টাকা আত্মসাৎ করে বসে থাকবে, আমাকে মারবে, ধরবে, চুল কাটবে, আর আমি তোমার নামে কেস করব না? চুপ করে বসে থাকবো তোমার ভয়ে? তোমাকে সবাই ভয় পায়, তুমি কৃষ্ণনগরের ডন হয়ে গেছো। আমি বাবলি মুখার্জি, আমার নামে কেউ বলতে সাহস পায় না, আমার নামে কেউ এ করতে সাহস পায় না। আমার গয়না আছে, আমি গয়না পরছি। তুমি কে গয়না পিসি? তোমার সহযোদ্ধাদের কি নাম আছে? গহনা পিসি, গহনা পিসি। হ্যাঁ, তোমার সহযোদ্ধাদের এক একটাকে দেখেছো? তাদের যদি এক একটা করে নাম দিই আমি, আর ভালো ভালো নাম দিয়ে দেবো, তখন কি হবে সেটা ভেবেছো তুমি? লোকের দিকে এক আঙুল তুললে না 3টে আঙুল নিজের দিকেও আসে, এটা ভেবে রাখবে বাবলি মুখার্জি। তোমাকে বলছি, তুমি দুর্বারের কার্ড নিয়ে কি প্রমাণ করতে চাইছো? তুমি আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছো যে আসুন আপনি, আমি একা যাব, সহযোদ্ধাদের নিয়ে যাব না। কোথায় যেতে হবে বলুন? কলকাতার বুকে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি বলবে আর তোমার ডাকা জায়গায় আমি যাব, গিয়ে তোমার সঙ্গে ওখানে গিয়ে মারপিট চুলোচুলি করব? হ্যাঁ, তুমি দুর্বারের কার্ড নিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো, কি দেখাতে চাইছো? তুমি আমায় 1 সপ্তাহ টাইম দিয়েছো, আমি তোমাকে 1 বছর সময় দিলাম। যাও গিয়ে যদি কোনো প্রমাণ আমার নামে আনতে পারো, তাহলে যাও গিয়ে নিয়ে আসো, আর সেটা কোর্টে শো করো তুমি, ঠিক আছে? তোমায় আমি 1 বছর সময় দিলাম। তোমার তো অনেক চেনাশোনা লোক আছে না, অনেক দূর দূর তোমার পৌঁছ আছে, অনেক দূর দূর তোমার হাত আছে। যাও নিষিদ্ধ পল্লী গিয়ে দুর্বারের কার্ড নিয়ে, ফটো নিয়ে যাও গিয়ে একটা একটা করে খোঁজ করে আমার সম্বন্ধে গিয়ে ওখান থেকে কিছু তুমি প্রমাণ তুমি করো, জোগাড় করে রাখো, সেটা তোমার কাজে লাগবে। 1 বছর সময় দিলাম, 1 বছর সময় কম নয়, অনেক দিন। 1 সপ্তাহ তো দেখতে দেখতে কেটে যায়, 15 দিন তো দেখতে দেখতে কেটে যায়, 1টা বছর দেখতে দেখতে কাটে না, 1টা বছর অনেকটা সময় হয়। তুমি আমাকে দুর্বারের কার্ড নিয়ে ভয় দেখাচ্ছ, যেখানে তুমি নিজে মেম্বার হতে চেয়েছো, তোমার ওখানে গিয়ে নিষিদ্ধ পল্লীতে কাজ করতে অসুবিধা হচ্ছিল, ভয় পাচ্ছিলে, সেখানে আমি তোমায় বললাম ঠিক আছে ম্যাডাম, আমি কথা বলে দেখবো আপনার কার্ডটা যদি করিয়ে দিতে পারি, যাতে আপনার কাজে কোনো প্রবলেম হয় না। আপনাকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দেওয়া হচ্ছিল, আপনি কচি খুকি, ছোটো বাচ্চা। হ্যাঁ, আপনার হাত থেকে এখনো দুধের বোতল ছুটেনি? হ্যাঁ, যে আপনাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, ভুলভাল বলে আপনাকে বিক্রি করে দেওয়া হবে একটা চকলেট দেখিয়ে, আপনি সেইখানে চলে যাবেন, কি বিক্রি হয়ে যাবেন? আপনি এইসব মানে অন ক্যামেরায় বসে এইগুলো লোককে মানে বোঝাচ্ছেন না, আর লোকের খোরাক দিচ্ছেন, লোক খাচ্ছে, আপনি ফেলছেন আর ওরা খাচ্ছে, লুকছে বসে বসে। ভালো কথা একটাও নেই, খালি এসবই কথা আপনার। আমার মুখের ভাষা এই, আমার মুখের ভাষা ওই, আমার মুখের ভাষা ওই। আপনার কাজগুলো খুব ভালো না, আপনার কাজগুলো যে 420 ব্যবসাগুলো খুব ভালো, আত্মসাৎ খুব ভালো, চিটিংবাজি খুব ভালো। 2000 টাকা থেকে নিয়ে আপনি শুরু করেছেন লোকের থেকে, সেগুলো খুব ভালো কাজ করছেন, সেগুলোর জন্য অ্যাওয়ার্ডগুলো নিয়ে গিয়ে গিয়ে রেখে দিয়ে রাখছেন সাজিয়ে সাজিয়ে, এই অ্যাওয়ার্ড পাই আমি। চিটিংবাজ মহিলা, অভদ্র মহিলা। থানার পুলিশ নাইলে বলে যে বাবলি মুখার্জি এখানে দাঁড়িয়ে কাপড় খুলে দিতে পারবেন, আপনি পারবেন? কোর্টের লোক, জজ কোর্টের লোক বলছে বাবলি মুখার্জি এখানে 2টো বাউন্সার নিয়ে যায়, ওনার কোনো মান সম্মান বলে কিছু নেই,
ওনার মানে অনেক মানে পাওয়ার, উনি এখানে লোকের সামনে কাপড় খুলে দিতে পারবেন। আপনি পারবেন? সত্যিই আমরা পারবো না আপনার মতন করতে। আপনার মতো এই কাপড় খোলাখুলি আমরা পারবো না করতে। আমাদের দরকার নেই এসব কাজে আমরা হাত জোর করি। আমাদের সমাজসেবিকারও দরকার নেই, বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে হাত করে রাখারও দরকার নেই, আর লোকের টাকা আত্মসাৎ করারও দরকার নেই, আর নেতা মন্ত্রীদের সামনে আর পুলিশ প্রশাসনের সামনে কাপড় খোলারও আমাদের দরকার নেই। আপনার দরকার আছে, আপনি করুন। আমাদের দরকার নেই, আমরা করতে পারবো না। ভগবানের আশীর্বাদে আমাদের অনেক আছে, যেটা একটা মানুষের জন্য যথেষ্ট। আপনি বলছেন আমি এটা বলেছি, আমি সেটা বলেছি, আমি ওই বলেছি, আমি এই বলেছি। একটা মানুষের নামে কেন বলছে একটা মানুষ? আমি ভিউজ কামানোর জন্য বলছি? আমি পয়সা রোজগার করার জন্য আমি চ্যানেল খুলে বসে আছি এখানে? হ্যাঁ, আপনার মতো মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব প্রত্যেক দিন লাইভ ছাড়ছি, পয়সা রোজগার করার জন্য আমি বসে আছি এখানে? তাহলে তো পয়সা রোজগার করার জন্য বসে থাকলে তো অনেক কিছু ভিডিও দিতে পারতাম, অনেক কিছু ভিউজ কামাতে পারতাম, পয়সা রোজগার করতে পারে। এটা কি পয়সা? পয়সা আপনি দেখেছেন কিভাবে কত টাকা, কত লাখে কত টাকা হয়? হ্যাঁ, আমার বাবার কথা বলছেন? আমার বাবা এলআইসির ব্রাঞ্চ ম্যানেজার ছিল। কি বলছেন? আপনার ফ্যামিলির ইয়ে করছেন? আমার বাবা এলআইসির ব্রাঞ্চ ম্যানেজার ছিল, একজন ভদ্রলোক ছিল। আমার মাও একজন ভদ্র মহিলা, আমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, বুঝেছেন? হ্যাঁ, কিছু কিছু কার্ড কোথাও কোথাও আমরা মহিলা সমিতির সঙ্গেও জড়িত আছি, আমরা দুর্বার কমিটির সঙ্গেও জড়িত আছি। যখন যেটা কাজে লাগে, যার যখন যেটা যেখানে যেতে হয়, মনে হয় এখানে আন্দোলন করা দরকার, এখানে গিয়ে দাঁড়ানো দরকার, এখানে গেলে হয়তো এই কাজটা হবে, কারোর উপকার হবে, সেখানে আমরা যাই। বিনা পয়সায় যাই, নিজের পয়সা খরচা করে যাই সেখানে। পয়সা নিয়ে কারো সমস্যা মেটাতে যায় না, বুঝতে পারলেন? বাবলি মুখার্জি অধিকারী, আপনাকে বলছি, বুঝতে পারলেন? আমরাও কাজ করি। আমি খালি আপনার দৌড়টা দেখছিলাম, আপনার কাজের প্রসেসটা দেখছিলাম যে আপনি কি করেন। গয়নার বিল আমার কাছে আছে, সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। আমি কোর্টে কেস করলে আমি কি গয়না পাবো না? তারপর আমি আপনার কাছে গেছিলাম কেন? ঠিক আছে, কোর্টের একটা ধৈর্যর ব্যাপার আছে। আপনি যখন বলেছেন হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবেন, ঠিক আছে, আমি বিক্রি করলে, হ্যাঁ আপনি হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিলে আমার কোনো কাজে আমি বিক্রি করলে সেই পয়সাটা আমি কোনো কেসে খরচা করতে পারবো কি কোনো কিছুতে খরচা করতে। আমার গয়না অ্যাসেট, আমার স্বামী বিয়ে করার পর আমাকে 20-50 লাখ টাকা দিয়ে দেয়নি, আমাকে কোনো অ্যাসেট করে দেয়নি, আমাকে ফ্ল্যাট কিনে দেয়নি, আমাকে বাড়ি কিনে দেয়নি, সবসময় তার ছেলেদের দিকে টেনেছে। আমাকে একটা সে বউ চায়নি, আমাকে একটা ঘরের ঝি চেয়েছে, ঝিয়ের মতন রাখতে চেয়েছে উনি। তো সেভাবে কি আমরা থাকতে পারবো? সেভাবে আমাদের মা বাবারা মানুষ করেছে। সেই জন্য আপনার কাছে গেছিলাম। আপনি কি সত্য তুলে ধরতে চাইছেন? কি সত্য উদ্ঘাটন করার জন্য আপনি গেছিলেন ওখানে? কে কটা বিয়ে করবে, কে কার মেয়ে? আমার হাজব্যান্ডের যদি দুটো ছেলে থাকতে পারে, একটা 35 বছর, একটা 30 বছর, তাহলে আমার একটা মেয়ে থাকতে পারে না? উনি কি চেয়েছিলেন 20 বছরের একটা শিল্প্যাক মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, কচি খুকি একটা বিয়ে করবে, সেটা আপনি বলতে পারেননি? আপনি সত্য উদ্ঘাটন করছেন। একটা 63 বছরের লোক, তার দুটো ছেলে 35 বছর আর 30 বছরের, সে একটা মানে কচি খুকি মেয়ের আশা করছে যে 25 বছর কি 20 বছরের একটা মেয়ে বিয়ে করবে? সে নিজের বয়সটা দেখছে না? আমার মতো মেয়ে বিয়ে করেছি, ওনার ভাগ্যে ভালো আমার মতন বিয়ে করেছি। একটা গ্রাম্য লোককে আমি বিয়ে করেছি, ওনার ভাগ্য ভালো, ওনাকে বিয়ে করেছি এই জন্যে, ওনার ভাগ্যে ভালো ওনাকে বিয়ে করেছি এই জন্যে ওনাকে বিয়ে করেছি। উনি কোনো নেশা ভাঙ করেন না, উনি নিরামিষ ভুজি খান, আর উনি ঠাকুর দেবতা নিয়ে থাকেন সব সময়। আর প্রথমত ওনার সার্ভিস, ওনার জবটাকে দেখে বিয়ে করেছি। জব
প্রথম জব সেকেন্ড উনি। ওনার যদি গভর্নমেন্ট সার্ভিস জব না থাকতো ওনাকে আমি বিয়ে করতাম না। কিসের জন্য বিয়ে করবো? কোনো একটা দোকানদার একটা আলু পটল রাস্তায় সবজি নিয়ে বিক্রি করছে, সেই লোকটার গলায় আমি মালা দেবো? একটা শাড়ি কাপড় গামছার ব্যবসা করছে, সেই লোকটার গলায় আমি মালা দেবো? কালকে বলবো আমার আলু পটল পেঁয়াজ পচে গেছে, ফেলে দিয়েছি, ব্যবসায় লস। পরশু বলবো আমার শাড়ির দোকানে গামছা লুঙ্গি শাড়ি বিক্রি হচ্ছে না, কম্পিটিশন মার্কেট, এখানে লস। সেই লোকটাকে আমি বিয়ে করব? কেন বিয়ে করেছিলাম? সেই লোকটা 1 থেকে 1.5 লাখ টাকা মাইনে পায়, তার সঙ্গে আমার শেষ জীবনটা আমি ভালোভাবে কাটাবো। তার ছেলে দুটোর বিয়ে হয়ে যাবে, তাদের সংসার হয়ে যাবে, তারা বাবাকে দেখবে না, কে দেখবে? ছেলেদের বিয়ে হয়ে গেলে তাদের বৌমারা আসলে শ্বশুরমশাইকে দেখে? তাদের তো নিজেদের বাচ্চা টাচ্চা হবে, তারা বিদেশে থাকে, একজন দিল্লিতে থাকে, একজন বম্বেতে থাকে, তাদের বিয়ে হবে, তারা ওখানেই শিফট হয়ে যাবে, ওনাকে কে দেখবে? আমিও দেখলাম যে না আমার একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আমাকে কে দেখবে? আমার তো ভাই বোন নেই, উনিও একা আমিও একা, উনিও কোনো বাচ্চা কাচ্চা নেবেন না, আমিও কোনো বাচ্চা কাচ্চা নেব না। এই আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করেছি। আমরা দুজন দুজনের পাশে থাকবো, দুজন দুজনকে দেখব, দুজন দুজনের সেবা করব, দুজন আমরা যেখানে খুশি যেই প্রান্তে খুশি আমরা সেই প্রান্তে ঘুরতে চলে যাব। শেষ জীবনটা এই জন্যই একটা মানুষ 50 বছর, একটা 65 বছর 63 বছর লোককে বিয়ে করছে, একটা 50 বছরের মহিলা। ওনার কাছে কি আমি কি এইসব করতে গেছি? আমার স্বামী জানে না? আমার স্বামী সব জানে। কে বলেছে জানে না আমার স্বামী? উনি সত্য উদ্ঘাটন করছেন, আমার স্বামী দেখেনি এখানে এসে যে আমি আমার সমস্ত কিছু আমার মেয়েকে দান করেছি, করেছি, আমার মেয়েকে উইল করেছি মানে আমার মেয়েকে নমিনি করেছি। আমার অবর্তমানে আমার যা কিছু স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে আমার মেয়ে পাবে একমাত্র। ওনার যা কিছু আছে স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি প্রপার্টি আছে উনি ওনার ছেলেকে দিয়ে যান। আজও বলেছি যে তুমি তোমার ছেলেকে দিয়ে যাও, ওই টাকার মধ্যে আমার কোনো অধিকার নেই, আমি একটা সেফটিপিনও ওখান থেকে নেব না। আমরা হচ্ছি ত্যাগী, আমরা লোভী না। ভদ্রলোকের বাবলি মুখার্জি বলছে ভদ্রলোকের মিসেসের অনেক গয়না আছে, গয়নার জন্য গেছি আমি ওনার কাছে? হ্যাঁ, ওই মিসেসের অনেক গয়না আছে। ওনার মিসেসকে তো উনি বোধহয় একটা নাকছাবি দিয়েছে বলে মনে হয় না আমার কোনো দিন। আমাকে একটা রূপোর পায়ের তোরা যায়নি, আমার 12 লক্ষ টাকার গয়না উনি আটকে রেখে দিয়েছেন, আমার গয়না উনি দেখাচ্ছেন। আমার গয়না দেখলেন না উনি মাথা ঘুরে ওখানেই পড়ে যাবেন ওনার অফিসে। আসুক এখানে আমার বাড়িতে, গয়নাগুলো আমি এনে লকার থেকে দেখিয়ে দেবো। উনি গয়না দেখাচ্ছেন আমাকে, যে আমার স্বামীর গয়না বড় অর্নামেন্টস আছে অনেক, মানে গোল্ড আছে, সেই দেখে আমি বিয়ে করেছি। তাহলে আমার হাজব্যান্ড আমাকে ওনার আগেকার যে ওয়াইফ ওনার মানে গত হয়েছে মারা গেছেন, ওনার গয়না আমাকে দেখিয়েছিলেন বিয়ের আগে, সে গয়না দেখে আমি বিয়ে করেছি। মানে গল্পের গরু গাছে ওঠে, যা মানুষকে বোঝাবে তাই বুঝবে, যা ক্যামেরার সামনে বসে বলবে মানুষ সেটাই খোরাক নিয়ে নিয়ে শুনবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে। বাহ, বাবলি মুখার্জি কি ভালো কাজ করছে, হাততালি হাততালি হাততালি, তাই না? আমার মুখের ভাষা খারাপ, আর উনি কাজগুলো খুব ভালো করে। কে আমার মেয়ে কে আমার জামাই ওইগুলো তোমাকে কি করার জন্য কি সুরজিৎ বিশ্বাস কি টাকা দিয়েছে গোয়েন্দাগিরি করার জন্যে? সুরজিৎ বিশ্বাস সব পেপার এখানে পড়ে গেছে আমার বাড়িতে যখন আমার সঙ্গে সংসার করেছে। ঠিকই তো বলেছি। আমাকে বার করে আমার স্বামীর সঙ্গে তুমি প্রচুর প্রচুর গুজুর গুজুর করবে, তাহলে বলবো না যে আমার স্বামীর প্রেমে পড়ে গেছো? তোমার সাহস কি করে হয় তুমি আমার স্বামীর ফোনে ফোন করছো? আমার স্বামী ফোন চার্জে লাগিয়ে সে বাড়ি নেই, সে মাঠে কাজ করছে, আমি ফোনটা রিসিভ করছি, এতক্ষণ ফোন বেজে যাচ্ছে, ফোন আমি রিসিভ করেছি যে বাবলি মুখার্জি নাম্বার দেখে আমি ওখানে নামটা আসছে, আমি দেখে হ্যালো হ্যাঁ বলুন ম্যাডাম, না আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনার স্বামীকে দিন। তাহলে আপনার কত বড় সাহস? একটা মহিলার সঙ্গে একটা মহিলার 100টা কথা থাকতে পারে, একটা বেটা ছেলের সঙ্গে কটা আপনার কথা থাকতে পারে? আমি আপনার ভিকটিম, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন না, আপনি বলছেন আমার স্বামীকে দিন। আপনার সাহস মন্দ নয়। তারপর আপনি বলছেন আমি বাজে বাজে ভাষা বলছি। হ্যাঁ, আপনার 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 স্বামীর ফোন নাম্বারটা দিন না, আপনার স্বামীকে ফোনটা করব, আপনার
আপনি ফোনটা যখন ধরবেন তখন আমি বলবো আপনার স্বামীকে দিন ফোনটা, আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনার স্বামীকে দিন না প্লিজ, প্লিজ একটু দিন না আপনার স্বামীকে ফোনটা, একটু আমি কথা বলবো, আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনার হাজবেন্ডকে দিন না একটু কথা বলবো। আপনার গায়ে জ্বালা ধরবে না? আপনার গায়ে তো জ্বালা ধরবে না, আপনি যেরকম আপনার হাজবেন্ডও সেরকম। আমাদের গায়ে জ্বালা ধরে, আমাদের হাজবেন্ডের সঙ্গে কেউ কথা বলে, ভালো হোক মন্দ হোক, এখন আমি ওনার লিগাল ওয়াইফ, এখন আমাদের ডিভোর্স হয়নি, আমি ওনাকে ছেড়ে দিইনি যে উনি যা খুশি তাই করতে পারে। যেদিন আমি ডিভোর্স পেপারে সাইন করে দেবো সেদিন আপনি কেন আপনার মতো আরও 10 জন ফোন করলে আমার কিছু যায় আসে না। এখন বর্তমানে আমি ওনার স্ত্রী বেঁচে আছি, আর এখন আমাদের ডিভোর্স হয়নি। আমার স্বামীকে যদি আপনি ফোন করেন, আপনার সহযোদ্ধা ফোন করে, যে কোনো মহিলা যদি আমার স্বামীকে নাম্বারে ফোন করে আর সেই ফোন যদি আমি রিসিভ করি আর আমাকে যদি সেই মহিলা বলে যে আপনার স্বামীকে দিন, আপনার সঙ্গে কোনো কথা নেই, তার গোষ্ঠীর তুষ্টি কী করে করতে হয় সেটাও আমার জানা আছে। অত কমজোরি ভাববেন না আমি চুপ করে থাকি বলে, বুঝেছেন? ভেবে নিয়েছিলেন একা মহিলা গেছে, ঠিক আছে, এর আগে পিছু কেউ নেই, আছে সব দূর দূরান্ত আছে, আমার বোলপুর শান্তিনিকেতনে বাড়ি, আমার মামারা আছে, মাসিরা আছে, সেখানে মাস্তুতো ভাই পিস্তুতো ভাই সবাই আমার জ্ঞাতি গোষ্ঠী ওখানে আছে। কলকাতায় তো আমি একা থাকি, কলকাতায় একা থাকি, আর একটা ফ্ল্যাটে আমার মেয়ে জামাই থাকে। তা আমি যেখানে যাবো পদে করে আমার মেয়ে জামাইকে নিয়ে যাবো? আমার ছোট্ট 2 বছরের একটা ফুটফুটে নাতনি, সে বুকে দুধ খায়, আমি যেখানে রোদ্দুরে ট্রেনে বাসে এখানে ওখানে আমার সমস্যার জন্য আমি যেখানে দৌড়াবো, আমি সেখানে আমার মেয়েকে আমার নাতনিকে নিয়ে গিয়ে তাদেরকে কষ্ট দেবো? আমার স্বামী আমার জামাই চাকরি করে, তাকে বলবো যে তুমি চাকরি অফ করে তুমি আমার সঙ্গে চলো? সেই জন্য আমি গেছিলাম ওনার ওপরে বিশ্বাস করে, আমি বলেছিলাম ম্যাডাম আপনি যেটা করবেন ঠিকই করবেন, আপনি তো এত লোকের সমস্যা মেটাচ্ছেন, আপনার তো আমি ইউটিউব চ্যানেল দেখেছি, আপনি নিজেকে নিজে লয়ারও বলেছেন যে আমি 3 বছর আমিও ওকালতি করেছি, তো যেটা করবেন ভালো করে, কিন্তু আপনি এরকম করবেন এরকম মহিলা আমার জানা ছিল না। এরকম মহিলা জানলে ওরে বাপরে বাপ, আপনি আপনার ওই অফিসের বোর্ডটার ওখানে যে একটা লাগিয়ে রেখেছেন ওটা নমস্কার করে একটা মালা দিয়ে চলে আসতাম, যে বাপরে বাপ একটা বিখ্যাত মহিলা, মাদার টেরেসার নাম হয়ে গেছে, গান্ধীজির নাম হয়ে গেছে, সুভাষচন্দ্র বসুর নাম হয়ে গেছে, মানে এবার আপনারও নাম হয়ে যাবে, ওরকম একটা স্ট্যাচু বানিয়ে দেবে কৃষ্ণনগরে, ওরকম একটা স্ট্যাচু বানিয়ে মানে মেন রাস্তায় ওখানে দিয়ে, ওখানে এই বাবলি মুখার্জি সমাজসেবিকা। আমার স্বামীকে ফোন করবে আর আমি বলবো না সেখানে? আমার স্বামীর সঙ্গে কেউ দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আমি বলবো না? এগুলো শেয়ার করবেন, আমার ফোন আমার এগুলো কেটে কেটে কথা বলবেন না। আমি যেরকম ভালো কথাও বলি সেরকম মন্দ কথাও বলি, কেটে কেটে ভিডিওগুলো লোককে পোস্ট করবেন না, পুরো যখন পোস্ট করবেন পুরো পোস্ট করবেন। আর আমি তো কৃষ্ণনগর, আমার স্বামী আছে, আমি তো যাবই কৃষ্ণনগরে, দেখবো আপনি কত সহযোদ্ধা নিয়ে এসে আমায় আত্মসাৎ করেন আর আমাকে মারেন, আর কত চাষাপাড়ার লোক নিয়ে আসেন, এবার সেটাও আমার দেখা আছে। এবার গায়ে আপনি হাত দিয়ে আমার দেখবেন। আপনি বলছেন না আমার হাত দুটো আমি সামলে রাখি, আমার শক্তিটা আমি সব জায়গায় প্রয়োগ করি না, আমার এটা আমি জায়গা মতন শক্তিটা প্রভাবটা আমি প্রয়োগ করি, আমি আমার শক্তিটা আমি নিজের কাছে রাখি। বহুত শক্তিশালী হয়ে গেছেন, 10 জনকে নিয়ে একজন শক্তি। আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলছো, তোমার রাগ থাকলে তুমি আসো আমার সামনে কথা বলো যে আপনি এই কথা বলছেন এই কথা বলছেন। কার ফল? টাকা নিয়েছেন আপনি, টাকা দিয়েছি, প্রমাণ আছে আমার কাছে। ক্যাশ নিয়েছেন আপনি, চেক নিয়েছেন, প্রমাণ আছে আমার কাছে। আমার এই মিডিয়াতে বলা, আমার এই ক্যামেরার সামনে বলার দরকার নেই, যেখানে দেখাবার সেখানে দেখাবো। আপনার কাছে কিছু প্রমাণ থাকলে যেখানে দেখাবার সেগুলো গুছিয়ে রাখেন, দেখাবেন, ঠিক আছে? দেখাবেন সেদিনকে যে আমি মিথ্যে বলেছি না সত্যি বলেছি। যেদিনকে আপনি দেখাবেন, যেদিনকে আমি দেখাবো, সেটা আমি সেদিনকে পেপারেও তুলে দেবো নিজের পয়সা দিয়ে, নিউজ চ্যানেলেও দিয়ে দেবো নিজের পয়সা দিয়ে, এবিপি আনন্দতেও দিয়ে দেবো, 24 ঘন্টাতেও দিয়ে দেবো, আর পেপারের হেডলাইনে বড় বড় করে লিখে দেবো যে এই বাবলি মুখার্জি, এই রূপা মণ্ডল,
এই ওনার এই আত্মসাৎ করেছে, এই করেছে, এই করেছে, এই দেখেন, এই প্রুফ, এই হ্যাঁ আমি রূপা মণ্ডল, আমার সঙ্গে আপনি এরকম করেছেন। আর কিছু বলবেন? আমি লুকাচ্ছি? আমি লুকিয়ে লুকিয়ে কথা বলছি, ভয়ের ঠেলায় লুকিয়ে লুকিয়ে কথা বলছি, ভয় পাচ্ছি না, প্রচণ্ড ভয় পাচ্ছি। আপনার ভয় আমি হাগিস পরে কৃষ্ণনগরে যাচ্ছি, মানে যদি টয়লেট ফয়লেট করে ফেলি ভয় আপনাকে। কেন আপনার নাম শুনলে তো বাঘে আর ছাগলে এক ঘাটে জল খায় না, তো সেই জন্য যদি আমার যদি টয়লেট বেরিয়ে যায়, হাগুমুতু হয়ে যায় ওখানে, হাগিস পরে আমি ওখানে যাবো কৃষ্ণনগরে আপনার সঙ্গে দেখা করতে গেলে। আপনাকে দেখে আমি সানগ্লাস কিনছি, হ্যাঁ আপনাকে দেখে আমি ঘড়ি কিনছি, হ্যাঁ আমার সানগ্লাস 2023-এ আমার সানগ্লাসের বিলে লেখা আছে 2023 আমি সানগ্লাস কিনেছি, 2024-এ আপনার ওখানে গেছি, হ্যাঁ। আর আপনি বলছেন যে আপনাকে দেখে আমি সানগ্লাস কিনেছি, আপনাকে দেখে আমি ঘড়ি কিনছি। আমার এইসব কাণ্ড কীর্তি কারখানা করে, আমার হাজব্যান্ডের সঙ্গে গটআপ করে, পয়সার লেনদেন করে যে আপনার ওয়াইফের সমস্যার সমাধান করে দেবো, আপনার স্বামীকে ওয়াইফকে ঘর থেকে বার করে দেবো, এখান থেকে আপনি বার করার কে আমার স্বামীর ঘর থেকে? আপনার সাহস আছে আমাকে বার করে দেবেন আমার স্বামীর ঘর থেকে? আমি তো কোর্ট অর্ডার নিয়ে গিয়ে এবার উঠবো, দেখবো তো বার করে দেন কী করে। এমনিও আমি যাই আসি, এখন ওনার ছেলে আছে বলে আমি থাকছি না ওখানে, বাপ ছেলে আছে ঠিক আছে, দেখি তো আপনি কি করে ওখান থেকে বার করে দেন আমাকে। আমি তো কোর্ট অর্ডার নিয়ে ঢুকবো ওখানে, পুলিশ ঢুকিয়ে দিয়ে যাবে আমাকে তালা ভেঙে। দেখি আপনি আমার স্বামীকে বলে কি করে আপনি আমাকে বার করেন ঘর থেকে। আপনার এত বড় সাহস যে আপনি বলছেন আমার স্বামীকে যে আমরা সবাই যাব আপনার স্ত্রীকে ওয়াইফকে ঘর থেকে বার করে দেবো। এই আপনি সংসার জোড়া লাগান, আমারই পয়সা খেয়ে, আমার এর থেকে চেক নিয়ে, আমার থেকে ক্যাশ নিয়ে আমাকেই ঘর থেকে বার করে দেবেন? এই আপনি সমাজসেবিকা? ছি 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 ছি, আপনার লজ্জা করে না এইসব কথা বলতে? আরে ভগবানকে ভয় পান, তা আপনার সিসিটিভি ক্যামেরা তো 12 ঘন্টা চলে, 14 ঘন্টা চলে, তারপরে তো একটা সময় অফ হয়ে যায়। ভগবানের সিসিটিভি ক্যামেরা সব সময় চলছে, তার সিসিটিভি ক্যামেরা কখনোই বন্ধ হচ্ছে না, তার সিসিটিভি ক্যামেরা সব সময় চলছে। সে সময় মতন সবাইকে বুঝিয়ে দেবে তার হিসেবটা। আপনি না স্বামী সন্তান নিয়ে ঘর করছেন, আপনি না একটা বিবাহিতা মহিলা, আপনি তো মহিলা, একজন মহিলার কষ্ট তো আপনি দুঃখ কষ্ট বেশি বুঝবেন, সেই জন্য আপনার কাছে যাওয়া। নাহলে কে যায় আপনার কাছে? আপনি কি মনে করছেন নিজেকে নিজে? বিরাট কিছু ভাবছেন আপনি, তার থেকে অনেক বিরাট কিছু আমাদের কলকাতায় আছে। এইসব কথাগুলো সাহস থাকলে আপনি বলবেন অন ক্যামেরার মধ্যে। আর এই ভিডিওটা আপনি দেখে আপনি আপনার সহযোদ্ধাদের, আপনার ভিকটিমদের বেশি বেশি করে শেয়ার করবেন। এটা কে, এই যে আমি এই কথাগুলো যে বলেছি, কত নোংরা কথা বলেছি, কত ভালো কথা বলেছি, কি বলেছি না বলেছি, তারা দেখবে কথাটা, তারা শুনবে, তারা দেখবে। আমি ক্যামেরায় বসে বলছি, কৃষ্ণনগর থানায় গিয়ে বলতে পারবো না, বাগুইহাটি থানায় বলতে পারবো না, কৃষ্ণনগর কোর্টে গিয়ে আমি বলতে পারবো না। ভয় আমার, হাগিস পড়ে যাবো তো, তার ভয় কিসের? বারাসাত কোর্টে বলতে পারবো না, হাইকোর্টে বলতে পারবো না। আপনি যেখানে যাচ্ছেন সেখানে সবাই গাড়ির নিচে লম্বা লম্বা শুয়ে পড়ছে। এবারে আসুক না বারাসাত কোর্টে, হাইকোর্টে সবাইকে নিয়ে আসবেন, গাড়ি করে নিয়ে আসবে, এসে হাইকোর্টের সামনে গাড়ির সামনে শুইয়ে দেবে সবাইকে, নিয়ে যেতে দেব না, দেব না, বাবলি মুখার্জিকে ছাড়তে হবে, ছাড়তে হবে, বাবলি মুখার্জিকে যেতে দেব না, দেব না, মিথ্যে। এখানে ঝান্ডা লাগাতে বলবেন হাইকোর্টে, দেখব কত বড় ক্ষমতা ঝান্ডা লাগাচ্ছেন হাইকোর্টের সামনে। ওইখানে কোতোয়ালি থানার সামনে ঝান্ডা লাগাচ্ছেন, র্যালি করছেন, শুয়ে পড়ছে লোক, বসে পড়ছে, খুব বলছেন টিভিতে এসে এসে, মিডিয়াতে এসে এসে সাক্ষাৎকারে, যে আমার লোকরা সব শুয়ে পড়ে, আমার লোকরা সব ঘিরে ধরে, আমার লোকরা এ করে। হ্যাঁ, থানার পুলিশও তো বললো,
যেরকম এরকম করে এসে এখানে বলবেন কেস তো করবো, অবশ্যই করবো, টাকা আমি যতক্ষণ না পাবো কেস তো করবোই, কেন করবো না? টাকা ছেড়ে দেবো, ফ্রির টাকা? অনেক কষ্ট করে পয়সা রোজগার করতে হয় মানুষকে, অনেক মানুষ আপনাকে এইভাবে টাকা দিয়েছে, কথায় কথায় আপনি কি বলেন, চলো পুলিশ স্টেশন, চলো পুলিশ স্টেশন। আপনি রাধারানীর কেসে তুমি কি বললে? আপনি আর বলবো না, তুমিই বলবো। তুমি আমার থেকে অনেক বয়সে ছোট, তুমি হচ্ছে এখন তুমি বাবলি মুখার্জি না, তুমি এখন কচিদি, তোমার নাম দিলাম কচিদি, তুমি কচিদি, তোমাকে আমি বলছি কচিদি। তুমি যে কথায় কথায় বলছো ভিকটিমদের, চলো থানায়, চলো না, থানাটা কি তোমার মামার বাড়ি? থানায় নিয়ে যাবে? তাদের মান সম্মান নেই? তোমার মান সম্মান নেই? যাদের এক কান কাটা তারা রাস্তার সাইড দিয়ে যায়, যাদের দোকান কাটা তারা মেন রোড দিয়ে যায়। কেন? তার তো এটাও কাটা, কোনো অসুবিধা নেই, সে মেন রোড দিয়ে যাবে। যাদের একটা কান কাটা সে একটা কান লুকিয়ে একটা সাইড দিয়ে যাবে, যাতে একটা কান দেখুক, একটা কান যাতে না দেখুক। তুমি রাধারানীর কেসের সময় তুমি ওরকম করে রাধারানীকে আর বলছো হ্যাঁ তুমি দেহ ব্যবসা করো, তুমি এই করো, তুমি একজনকে ধরছো একজনকে ছাড়ছো, তোমার স্বামী আছে, তোমার বাচ্চা আছে, তোমার এই আর একটা সংসার নষ্ট করছো, ভয় দেখিয়ে এই করে ওই করে সেই করে তুমি করলে থানায় ওদেরকে করছো, তুমি বিয়ে দিচ্ছ, তুমি তোমার ওখানে কি, তোমার কি যাত্রা কমিটি, তোমার অফিস না কি ওটা তোমার? তুমি কি পুরোহিত মশাই হয়ে গেছো? হ্যাঁ, তুমি একটা গোপালের কেসে গেছিলে, গোপাল পূজার কেসে গেছিলে, সেইখানেও তুমি ফ্রডগিরি করেছো, তোমাকে লাস্টে বলে গেল দেখ তুই টাকা নিয়েছিস, এসে তুই করছিস, একটা মেয়ের মাস্ক খুলে দিচ্ছ, একটা মেয়ের এই রুমাল দিয়ে সে মুখ ঢাকছে খুলে দিচ্ছ। হ্যাঁ, কারো মান সম্মান নেই? সবাই কি সোশ্যাল মিডিয়ার সামনে আসতে চায়? যার সৎসাহস থাকে সে আসে সোশ্যাল মিডিয়ায়। আমি এসছি, আমি রূপা মণ্ডল, আমার সঙ্গে যেগুলো হয়েছে সেই ঘটনাটা আমি তুলে ধরলাম। আমার স্বামীর বাড়ি কৃষ্ণনগর, আমার স্বামী ভেজ খায়, আমার স্বামী 8 রকম 10 রকম পদে রান্না খায়, খেতে ভালোবাসে, আমার স্বামী মদ ভাং বিড়ি সিগারেট একটা সুপারি পর্যন্ত খায় না, আমার স্বামী ভালো একটা পজিশানে একটা চাকরি করতেন, এক্সিকিউটিভ অফিসার, ডিভিসি কোম্পানিতে ছিলেন, এখন সে রিটায়ার করেছে, সেই লোককে আমি বিয়ে করেছি। আমি একটা ভালোই মেয়ে, আমি নিজেকে বলছি আমি একটা ভালো মেয়ে। আমার পাড়ায় এসে বাবলি মুখার্জি এসে খোঁজ নিয়ে যাক। আর যেই কার্ডটা যে বারে বারে বলছেন না দুর্বার মহিলা দুর্বার মহিলা দুর্বার মহিলা, হ্যাঁ এই কার্ডটা আমি ভান্ডা ফাঁস করবো। 1 বছর তোমাকে সময় দিলাম, আমি 1টা বছর সময় দিলাম, তুমি যদি না করে বার করতে পারো আমার নামে কোনো এভিডেন্স, ওখান থেকে যদি না জোগাড় করে আনতে পারো কোনো বাজে কিছু, তাহলে আমি অন ক্যামেরায় বলছি তুমি এক বাপের মেয়ে নয়, অন ক্যামেরায় বলছি তুমি এক বাপের মেয়ে নয়। যদি আমার এভিডেন্স তুমি জোগাড় করে না আনতে পারো, তোমায় আমি চ্যালেঞ্জ করলাম, দেখি তুমি কত বড় মহিলা, কত তোমার চেনাশোনা আছে। আমার কি আছে, আমি সৎ, আমি তোমায় দেখিয়েছি। আমি খারাপ হলে তোমায় দেখাতাম না, সেই কার্ডটা আমি লুকিয়ে রাখতাম। কি জন্য আমি লুকিয়ে রাখবো? একটা কার্ডে কি প্রমাণ হয়ে যায়? একটা কার্ডে কি প্রমাণ হয়? কিছু প্রমাণ হয় একটা কার্ডে? একটা ভালো মানুষের জন্য যা বিচার হবে, একটা খারাপ মানুষের জন্য তাই বিচার। পুলিশ প্রশাসন আদালত আছে, কোর্ট আছে। একটা চোরের জন্য পুলিশ প্রশাসন আদালত কোর্ট আছে। একটা ডাকাত, সেও ডাকাতি করে খুন করে এসে, তার জন্য পুলিশ প্রশাসন কোর্ট আছে। সবার জন্য আইন আছে। এর জন্য আইন আছে, ওর জন্য আইন নেই। ভালোর জন্য আইন আছে, মন্দর জন্য আইন নেই। প্রস্টিটিউটের জন্য আইন নেই, ভদ্রলোকের জন্য আইন আছে। কেন প্রস্টিটিউটরা মানুষ হয় না? হ্যাঁ, প্রস্টিটিউটরা মানুষ হয় না? তাদের গায়ে রক্ত নেই? তাদের গায়ে গঙ্গা জল বইছে? তাদের ব্যথা লাগে না? তাদের কষ্ট হয় না? চিমটি কাটলে তাদেরও কষ্ট হয়। তারা আছে বলে আমরা এখনো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছি, আমাদের ছেলেমেয়েরা হেঁটে চলতে পারছে। নাহলে ধরে ধরে সবাইকে রেপ করে দিত, এটা জঙ্গল হয়ে যেত। প্রস্টিটিউ আছে তারপরেও দিন দুয়ারে রেপ হচ্ছে। কখনো কাজের লোক রেপ হয়ে যাচ্ছে, কখনো রান্নার লোক রেপ হয়ে যাচ্ছে বাড়িতে কাজ করতে গিয়ে। এত হামেশাই হচ্ছে। যে জিনিস পয়সা দিলে পাওয়া যায় সেই জিনিসের ওপরে জোরজার করে তাদের ইজ্জতটাকে ছিনিয়ে নিচ্ছে, যেটা পয়সা দিলে পাওয়া যায়। আরে বাবা সেখানে যাও না, তাদেরও পেটে ভাত হবে, তোমারও দরকার মিটে যাবে পয়সা দিয়ে। সেখানে যাও মানুষ,
সেখানে যাচ্ছে না, কার বউ, কার মেয়ে, কার বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদেরকে পর্যন্ত ছাড়ছে না। কি যুগ এসে গেছে! তুমি সামান্য একটা কার্ড নিয়ে কী প্রমাণ করতে চাইছো আমাকে? ও কার্ডটা আমার নামে কার্ড আছে বলে আমার কোনো বিচার হবে না? ও কার্ড জজ সাহেব দেখে আমার কোনো বিচার করবে না? ও কার্ডটা তুমি দেখেছো বলে তুমি কোনো আমার জন্য কোনো করবে না? তো ঠিক আছে, করো না, আমার টাকাটা ফেরত দিয়ে দাও। তোমাকে আমার কোনো কাজ করতে হবে না, তুমি আমার টাকা দিয়ে দাও, ব্যাস মিটে গেল। যে আমি আপনার কাজটা করতে পারলাম না, এই নিন আপনার টাকাটা। ক টাকা নিয়েছে না? ক টাকা নিয়েছো তুমি? 10 টাকা নিয়েছো, না 1000 টাকা নিয়েছো, না 500 টাকা নিয়েছো? 500 টাকা তো তোমার সঙ্গে কথা বলার ফি, ওটা এন্ট্রি চার্জ, ভিআইপি। তুমি সে ঠিক আছে, সেটা তো তুমি নিয়েছো, সেটা তো তুমি অন ক্যামেরায় বলো। ক টাকা নিয়েছো? আমি না এই 2 লাখ টাকা মিছিমিছি বানি বলছি, তুমি বলছো যে আমি নাকি মিছিমিছি বানি বলছি 2 লাখ টাকা। কেন দিয়েছেন, কিসের জন্য দিচ্ছে? একটা মানুষ 10-12 লাখ টাকা গয়না পাওয়ার জন্য সে 2 লাখ টাকা দিতেই পারে, না দেওয়ার কি আছে? আমার আছে, আমি দিয়েছি। আমার আছে, আমি কেস করছি। আমার আছে, আমি উকিলবাবুকে দিচ্ছি। আমার একটা ছাড়া দুটো কেস চলছে, দিচ্ছি, বেয়ার করছি। না থাকলে দিতাম না, সরকারি উকিল ধরতাম, সরকারি উকিলের কাছে গেলে সরকারি ট্রিটমেন্ট পেতাম। ক টাকা নিয়েছো তুমি? তুমি নিজের মুখে বলো। আমি 1000 টাকা নিয়েছি, কি 5000 টাকা নিয়েছি, কি 2000 টাকা নিয়েছি, কি 40,000 টাকা নিয়েছি, কি 50,000 টাকা নিয়েছি, কি 1 লাখ টাকা নিয়েছি? উনি মিথ্যে কথা বলছেন, 2 লাখ টাকা নেয়নি, নিইনি। আমি এই টাকাটা নিয়েছি, আমি ওনার কোনো কাজ করিনি। তুমি ঘরে তুলে দেওয়ার কে? তুমি সংসার জোড়া লাগাবার কে? তুমি সংসার জোড়া তুমি লাগাতে পারো না? স্বামী স্ত্রীর মিল না থাকলে তোমার বলাতে সংসার জোড়া লাগবে? তোমার কথা শুনে আমার স্বামী একবারে উঠবে বসবে? যাকে এটুকুই বার্তা আমার দেওয়ার ছিল। তুমি অনেক কথা বলছো, আমি শুনলাম সেদিনকে। তুমি নাকি এগুলো ছেড়েছো, রাত্রি 1:30 না 3টে অবধি দেখেছো, তোমাকে সবাই বলেছে। হ্যাঁ, তোমার সহযোদ্ধারা গেছিলো, তোমার সহযোদ্ধারা যা যা করেছে তাদের নামে তাই বলা হয়েছে। কারোর নামে তো না, আর তো তোমার সহযোদ্ধা আছে, কই তারা তো আমার এই প্রবলেমের মধ্যে ছিল না, এই কেসটার মধ্যে আমার শ্বশুরবাড়িতে যায়নি, সেই জন্য তাদের নাম আমি করিনি। তারা যদি যেত তাদের নাম আমি করতাম, তাদেরও ফটো আমি দেখাতাম অন ক্যামেরায়। যারা গেছে, আমি 10 জনের জন্য তারা আরও 50 জনকে তারা আমি বদনাম করবো না? না কেন? তারা সেই কেসটার মধ্যে ছিলই না। তুমি ছিলে, তোমার যে সহযোদ্ধারা ছিল তাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এটুকু বলে আমি এখানে ভিডিওটা রাখলাম। যদি কোনো ভুল বলে থাকি, ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি, আপনারা ক্ষমা করবেন। এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা এই চ্যানেলটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কে ভুল কে ঠিক। আমি আমাকে উল্লেখ করে বলছি, আমি কাউকে উল্লেখ করে বলছি না। এতদিন এর আগের চ্যানেলটা আমি অন্য কাউকে উল্লেখ করে বলছিলাম, আজকে আমি নিজেকে উল্লেখ করে বলছি। আমি আমার কথা বলছি, যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা আমি বলছি। যেটা বাবলি মুখার্জি, নদিয়া জেলা কৃষ্ণনগরে যেটা ঘটেছে, করিমপুর বাস স্ট্যান্ডের ওখানে গিয়ে, সেটাই আমি আজকে তুলে ধরেছি। উনি তো ওনার মতন করে বলে, আমি ওনার মতন করেও বলেছি। আমার মধ্যে যেটা ঘটেছে শুরু থেকে নিয়ে A to Z বলেছি আমি আপনাদেরকে। সেপ্টেম্বর মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসে আমি ওনার কাছে গেছিলাম, জানুয়ারি মাসে 7 তারিখে গেছিলাম, জানুয়ারি মাসে আবার আমি গেছিলাম, ফেব্রুয়ারি মাসে 6 তারিখে ওনাকে আমি চেক দিয়েছিলাম, 13 তারিখে উনি চেক ডিসপ্যাচ করেছে। আমি ওনাকে করেছিলাম, কমেন্ট করে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কি টাকা পেয়েছেন, আপনার অ্যাকাউন্টে ঢুকেছে টাকা? উনি আমাকে বললেন এসব কথা আপনি কমেন্টে বলবেন না, আপনার শ্বশুরবাড়ির লোক দেখতে পাবে, শুনতে পারবে, জানতে পারবেন, আপনি একটু কমেন্ট থেকে ডিলিট করে দিন, করে দিন, করে দিন। উনি বলেছিলেন। আমি তাও বলেছিলাম, ম্যাডাম আপনি যদি টাকাটা পেয়ে থাকেন তাহলে আপনি তো আমাকে একবার বলতে পারতেন ফোন করে যে হ্যাঁ ম্যাডাম, দিদি টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে ফেব্রুয়ারি মাসে এটা হয়েছে, তারপরে ফেব্রুয়ারি মার্চ মাসে ওনার কাছে আমি গেছিলাম 4 তারিখে। মার্চ এপ্রিল অবধি এসব ঘটনা ঘটেছে, ঠিক আছে।
তারপরে উনি বলছেন আমার শ্বশুরবাড়িতে আমি থাকতে পারিনি। আমি আপনাদেরকে বলছি, আমি এসেছিলাম অক্ষয় তৃতীয়া দিন, আমি 4 দিনের জন্য এসেছিলাম। আমার একটা জুয়েলারি দু তিনটে জুয়েলারি ছিল, যেহেতু দুটো আংটি, একটা নোয়া বাঁধানো, একটা ব্রেসলেট গলা বাঁধানো ছিল পিসিচন্দ্র এই চিনার পার্কে, নিউ টাউনে, সেগুলো আমার নেওয়া ছিল। তারপর আমি এখানে 2-3 দিন থেকে আমার হাজব্যান্ডের জন্য আমি দই টই অনেক কিছু নিয়ে আমার হাজব্যান্ডের বাড়ি আবার গেছিলাম। আমার হাজব্যান্ডের বাড়িতে আবার আমি ছিলাম 15-16 দিন 20 দিনের মতো, আবার আমি ছিলাম আমার হাজব্যান্ডের বাড়িতে। তারপরে হঠাৎ করে আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগলো। আমার স্কিনে ডাক্তার দেখানো ছিল, পেটে আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণায় আমার পেট ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে। আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে এখানে কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার হাজব্যান্ড বললো তুমি যেখানে কলকাতায় দেখাচ্ছ সেখানেই দেখাও, এখানে সেরকম কোনো ডাক্তার নেই, এর ওষুধ তোমার ধরবে কি ধরবে না তাও জানার নেই, তোমার ডাক্তার পছন্দ হবে কি হবে তারও আমার কোনো ইয়ে নেই, যেখানে দেখাচ্ছ একটা ডাক্তারকেও দেখো। আমার স্বামীর থেকে আমি কথা বলে পারমিশন নিয়ে আমি কলকাতায় এসেছিলাম। কলকাতায় এসে আমার এখানে আমি স্কিনে ডাক্তার দেখালাম, পেটের আলট্রাসোনোগ্রাফি করলাম। আলট্রাসোনোগ্রাফি করার পরে আমি সমস্ত কিছু রিপোর্ট এখানে ডাক্তারকে দেখাইনি, মানে রেখে আমি আমার স্বামীর জন্যে বড় মিষ্টি দই হাঁড়ি 3.5 কেজি দই, আরও অন্য কিছু সামগ্রী ছিল, পুজোর জিনিস, ধূপকাঠি, এখানকার ঘি, এখানকার দই, এখানকার কসপারাইট, অনেক কিছু ছিল, মানে টেবিল ক্লথ, মানে ডাইনিং টেবিলের এটা, তারপরে আরও অনেক কিছু আমার নাইটি ফাইটি অনেক কিছু কেনার ছিল। আনুমানিক ধরুন 3-4 হাজার টাকার জিনিস আমি এখান থেকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি দেখলাম গিয়ে আমার স্বামীর ওখানে তালা বন্ধ। স্বামীকে ফোন করলাম, স্বামী বললো আমি ব্যাঙ্গালোরে এসেছি, আমার ছেলের একটু শরীর খারাপ, ছেলের হাত ভেঙে গেছে। আমি ওইগুলো সব কাজের মেয়েকে দিলাম যে ফ্রিজের মধ্যে দইটা রেখে দাও, আর এগুলো ঘিটিগুলো তো নষ্ট হবে না, এগুলো পুজোর জিনিসগুলো রেখো, দাদা আসলে দিও। সেই ট্রেনেই আমি ফিরে এসেছি। ফিরে আসার পরে আমি কলকাতায় এলাম, এসে আমার বাড়িতেই আমি ছিলাম কিছুদিন। তারপরে আমার ভাইরাল ফিভার হয়েছিল। ভাইরাল ফিভার আমি এখানে মেডিসিন ডাক্তারকে দীপঙ্কর চক্রবর্তীকে আমি নিউ টাউনে দেখালাম। দেখাবার পরে ওনাকে যখন ওই আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখালাম, উনি তখন আমাকে বললো যে আপনার, আমি বললাম যে এখানে ব্যথা হয় আমার পেটে সবসময়, পেট ফুলে যাচ্ছে। এখানে হুমায়ুন আলীকেও দেখিয়েছিলাম, অর্থোপেডিক পায়ের ডাক্তার, স্কিনের ডাক্তারও দেখালাম এসে। তারপরে যখন আমি দীপঙ্কর চক্রবর্তীকে দেখালাম, উনি তখন আমার রিপোর্ট দেখে বললেন যে আপনার তো গলব্লাডার স্টোন হয়েছে 13.8, এটা ওষুধের দ্বারা থেকে কমবে না, এটাকে আপনাকে অপারেশন করতে হবে। তো সেই জন্যে আমি স্বামীকে ফোন করলাম। তো স্বামী বললো আমি তখন যেতে পারছি না, আমার ছেলের অপারেশন হয়েছে হাতে, তো আমি বাড়ি যাব, গিয়ে আমি কথা বলবো। তারপরে আমার এর মধ্যে আমি আবার গেছিলাম আমার হাজব্যান্ডের বাড়িতে। আমি গিয়ে ওনার ছেলেকে দেখে এসেছি, ওনাকে করে হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছি যে গলব্লাডার স্টোনটা আমার হয়েছে, তোমার আমার মেডিক্লেম একসঙ্গে আছে, তুমি মেডিক্লেমটা আমাকে করে দাও, রেফার করে দাও, যাতে আমি অপারেশনটা করতে পারি। হাজব্যান্ডের অফিসে গেছিলাম, অফিস থেকে অফিসে ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বললাম। অফিসে গিয়ে আমার হাজব্যান্ডের ডিবিসি অফিসে গিয়ে কথা বললাম। ওনারা বললেন আপনার হাজব্যান্ডের পেনশন বুকটা অরিজিনাল, আর মেডিক্লেম বুকটা অরিজিনাল, আর আধার কার্ডটা অরিজিনাল নিয়ে আসলে আপনি কোথায় করাতে চাইছেন, আমি যেগুলো আপনারা অ্যাপ্রুভ করেছেন সেখানেই করাবো। তো বললে আমাদের তো বড় বড় হসপিটাল আছে, জেসেন, আমরি, অ্যাপোলো, এগুলো আরও কিছু কিছু হসপিটালেও, মানে নার্সিং, ওরা প্রাইভেটের নাম দিয়েছিলেন ওরা। আমি বললাম না না, আমার তো জাস্ট গলব্লাডারের অপারেশন, অত বড় অপারেশন তো আমার না, ছোট্ট মাইলো অপারেশন, তো আমি অ্যাপোলোতেই করি নেবো। তো বলে ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে নিয়ে আসুন, আপনার স্বামী রেফার করে এখান থেকে নিয়ে যাবে, নিয়ে গেলে আপনি যেখানে করাতে চান করিয়ে নিতে পারবেন। তো স্বামীর সঙ্গে আমার মানে ওই গিয়ে কথা হয়, স্বামীর ফোনটাও খারাপ বলছে, কথা ফোনে হচ্ছে না, নাকি শোনা যায় না, রিপ্লাই হয় না। তো সামনাসামনি যাই মাঝে মাঝে, একদিন থেকে আসি, 2 দিন থেকে আসি, কথা বলি। এখন ছেলেটা এসছে, ছেলেটা তো ব্যাঙ্গালোরে থাকে, ছোটো ছেলেটা, বড় ছেলে দিল্লিতে আছে। তো বাবা ছেলে থাকুক, যেহেতু আমাদের একটা কেস চলছে, একটা মেনটেন্যান্স মামলা চলছে, একটা 498-এর মামলা, একটা বধূ নির্যাতন মামলা চলছে। সেই জন্য ছেলেদের হয়তো একটু রাগ হতে পারে যে বাবা আন্টি কেন কেস করলো, কী কিছু করলো। আসলে ছেলেরা তো সবটা জানে না কেন কেস করেছি, মানে সব কিছুর পেছনে কোনো কিছু একটা রিজন থাকে, নাহলে এমনি কেউ কিছু করে না।
আপনারা কি করবেন? আপনার স্বামী যদি কিছু না করে আপনারা কি আপনাদের স্বামীর নামে কি এফআইআর করতে পারবেন? তো না, নিশ্চয়ই করবেন না। আপনার স্বামী যদি কিছু না করে, ভালোভাবে আপনাকে রাখে, আপনি কি আপনার স্বামীর নামে গিয়ে কেস করবেন? করবেন না। যখন আপনাকে কষ্ট দেবে, মেন্টালি টর্চার, ফিজিক্যালি টর্চার, খাওয়া দাওয়া, জামা কাপড়, সমস্ত কিছু দায়িত্ব থেকে উনি যখন ঝেড়ে ফেলে দেবে, তখনই আপনি যাবেন একটা করতে, যে না একটা সুরাহ করি। এগুলো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার স্বামীর সেবা করা, আমার স্বামীর পাশে থাকা, আমার স্বামীকে দেখা, কি হলো না হলো, যেগুলো আমার দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে, সেগুলো আমি নিশ্চয়ই করার চেষ্টা করি। আর ওখানে থাকলে আমি করিও, সেটা আমার স্বামীও ভালো মতন জানে। আর যেগুলো আমার উইক পয়েন্ট, যেগুলো আমি পারি না, সেগুলো আমার স্বামীকে বলাই আছে আগে থেকে, দেখো আমি এগুলো পারি না, তুমি আমার বাসন মাজতে বলো বাসন মেজে দেবো, ঘর মুছতে বলো ঘর মুছে দেবো। কাজের মাসি যদি এক দিন অ্যাবসেন্ট করে, না আসে, কিন্তু রান্নাটা আমি খুব একটা পারি না, 8 রকম 10 রকম ওই নিরামিষ পদ পারি না। হ্যাঁ, মাছের ঝোল ভাত তো পারি, ডিম রান্না করতে পারি, মাংস রান্না করতে পারি, আলু সিদ্ধ, আলু ভাজা, ডিমের অমলেট, ডিম পোচ, এগুলো তো পারি। কিন্তু ওই নিরামিষ 7-8 রকম পদ, আমার হাজব্যান্ড তো মাছ মাংস খায় না, 7-8 রকম পদ ওনার লাগে, তো অতগুলো পদ তো আর পারি না। আমরা হচ্ছে এই দেশীয় কোটি, আর ওনারা হচ্ছেন ওই দেশীয় মানে বাঙাল, তো বাঙালদের রান্না একটু অন্যরকম হয়। আর আমার স্বামী একটু ভোজন রসিক বললেই চলে, তো উনি খেতে ভালোবাসে, তো ওনাকে মানে খাইয়ে ওনাকে যদি কেউ মন তৃপ্তি করে খাওয়াতে পারে, তাহলে ওনার কাছে ভালো। আর যে খাওয়াতে পারবে না, সে খারাপ। তো ওইটাই আমার স্বামী ধরে চলে, যে যেহেতু আমি রান্না করতে পারি না, সেই জন্য। তাছাড়া আমার স্বামী আর আমার কোনো দোষ ধরে না। আমার স্বামী কোনো দিন বলতে পারবে না যে আমার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে, কি আমার আমি ওকে বিয়ে করেছি, ও কারোর সঙ্গে ভালোবাসা করেছে, কি কারোর সঙ্গে সম্পর্ক আছে, কি তার জন্য কলকাতায় আছে, হ্যাঁ আসছে না। আমি তো সবসময়ই যেতে চাই, হাজব্যান্ডের সঙ্গে থাকতে চাই, ভালোভাবে সেই জীবনটা কাটাতে চাই। এবার আমার হাজব্যান্ড যদি এদিক চলে যায় ওদিক চলে যায়, সবসময় যদি হরিনাম কীর্তন নিয়ে থাকে, সেখানে তো আর আমি বাধা দিতে পারি না। না, একটা ভগবানের সে আধ্যাত্মিক লাইনে সে চলে যাচ্ছে, সেখান থেকে আমি কী করে বলতে পারি না তুমি যেতে পারবে না? এটা তো পাপ। আমি যেতে পারছি না, আমার স্বামী গেছে। আমি হয়তো 4 আনা করি, আমার স্বামী হয়তো 12 আনা করে, সে হয়তো অনেকটাই করে। আমি 8 ঘন্টা সময় দিই ঠাকুরকে, 10 মিনিট সময় দিই, আমার স্বামী 5 ঘন্টা সময় দেয়, ঠাকুরের কাছে বসেই দেখে 5 ঘন্টা চোখ বন্ধ করে। তো ওনার লাইফ স্টাইলটা আলাদা, ওনার চলার ধরনটা আলাদা, আমার চলার ধরনটা আলাদা। আমি একটু হই হুল্লো করতে পছন্দ করি, একটু নাচানাচি করতে পছন্দ করি, একটু গান শুনতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, সেগুলো আমার হাজব্যান্ড পছন্দও করে। যে আমার হাজব্যান্ড যে একদম পছন্দ করে না তা না, মাঝে মাঝে ওর মাথায় যে কী হয়, কী যে ওর ফ্যামিলির লোকরা ওর ব্রেন ওয়াশ করে, ওর মগজ ধোলাই যে কীভাবে করে, যখন আমি থাকি না তখনই আবার একটু বিগড়ে যায়, আবার আমি যখন ওখানে থাকতে থাকতে আবার ওর মায়া পড়ে যায়। আমার স্বামী সম্বন্ধে অনেক কথা বললাম, আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম, তো যাকে কিছু ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ, আর এই ভিডিওটা আপনারা দেখবেন, আর যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন। যে যা বলছে বলুক গে, আমি জানি যে আমি কি করছি, আমি কি বলছি, আর আমার কথা আপনারা জাজ করবেন, যে আমি মিথ্যে বললে এখন একরকম বলবো, তখন একরকম বলবো, আর যখন আমি সত্যি বলবো তখন দেখবেন আমার কথা সবসময় ওই একই কথা আমার মুখ দিয়ে বেরোবে। কেন আমি মিথ্যে বললে তো আমি ভুলে যাবো, কেন আমি তো প্রতিদিন লাইফে আসছি না, আমি সপ্তাহে 10 দিন 15 দিন একদিন লাইফে আসি, তা আমি মিথ্যে বললে তো আমি তো ভুলে যাবই যাব। তো যাকে এইটা বলে আমার ভিডিওটা আমি এখানে রাখলাম। আবার যদি অনেক কিছু কথা আমি শুনি, কি মনে আসে, কি আমার সঙ্গে ঘটে, আবার আমি তুলে ধরবো। তো আপনারা সবাই ভালো থাকেন, টাটা, গুড নাইট, নমস্কার।